লেডিজ এন্ড জেন্টলম্যান, গুড মর্নিং। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। স্যার জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড। কি খবর তোমাদের? কেমন আছো তোমরা? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো চলতেছে একরকম, তোমাদের দোয়া বা বদদোয়া যেটাই বলো। আচ্ছা, এট ফার্স্ট থ্যাংক ইউ ভেরি মাচ যে তোমরা এই শীতের সকালে আমার জন্য আধা ঘন্টা আগে আসছো। তোমাদের যাদের ঘুমে আমার আমার জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি খুবই দুঃখিত তোমাদের এই ঝামেলায় ফেলার জন্য। যাক, তো এমনি তোমাদের সব খবর টবর ভালো তো? হ্যালো। জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনার কি খবর স্যার? ভেরি গুড। এই তো চলতে, আমারও চলতেছে একরকম। আচ্ছা, তোমাদের সাথে লেখাপড়ার কাজ শুরু করার আগে অন্য দুই চারটা জিনিস নিয়ে কথা বলি। আগামী সপ্তাহে 16ই ডিসেম্বর তোমাদের যে ক্লাসটা, বুধবার দিন তো 16ই ডিসেম্বর পড়ছে, তো 16ই ডিসেম্বর তো জাতীয় ছুটি, কাজে আগামী সপ্তাহে তো বোধহয় ক্লাস হইতেছে না আমাদের, ঠিক না? রাইট? জি স্যার। জি ষোলোই স্যার। ডিসেম্বর আমাদের ক্লাস হচ্ছে না। ভেরি গুড। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের শীতকালীন ছুটি শুরু কবে? কারো আইডিয়া আছে? কেউ বলতে পারো আমাকে? 23 তারিখ স্যার। কবে? 23 তারিখ। 23 তারিখ। তাহলে তোমার 23 তারিখ কি বার পড়ছে? 23 তারিখ পড়ছে হচ্ছে তোমার, ওটাও তো দেখি বুধবার। তাহলে তোমাদের সাথে কি আমার বন্ধের আগে আর ক্লাস হবে নাকি আজকেই শেষ ক্লাস? হইতে পারে স্যার, আজকে শেষ ক্লাস স্যার। আজকেই মনে হয় শেষ ক্লাস, আমার কেন জানি মনে হইতেছে। প্লাস 23 তারিখ যেহেতু বন্ধ শুরু হয়েছে, আমার আমার ধারণা তোমরা হয়তো আগামী সপ্তাহের পর আর ক্লাস করবা না। আমার কেন জানি মনে হইতেছে তোমরা অটো নিবা। ইচ্ছা টিচ্ছা জি আছে নাকি? স্যার। ভেরি গুড মিস্টার আলফাজ, আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুক। ভেরি গুড। আমিন। 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 আচ্ছা, খালি আমার আমিন। ভেরি গুড, খালি আমার চাকরি খাওয়াটাই তোমার ইচ্ছা না হইলে হয়, বাকি যা ইচ্ছা করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আশা করতেছি তোমরা আগামী সপ্তাহের পরে অটো নিতেছো। ভেরি গুড। তাহলে আজকে বোধহয় তোমাদের সাথে আমার শেষ ক্লাস। এমনি কোনো ঐক্যমতে পৌঁছাইছো নাকি আইডিয়া জাস্ট গেস করতেছো? ওইটা স্যার সিয়াররা স্যার আরো ভালো বলতে পারবে স্যার। সিয়ার, সাইফুল, শফি, সাখাওয়াত, তোমরা কেউ আছো বাবারা? জি স্যার আছি। কি ইচ্ছা তোমাদের বলো। স্যার এখনো ফাইনালি অটো নেওয়া হবে কিনা এটা নিয়ে ডিসিশন এখনো হয় নাই, তবে ভার্সিটির ক্যালেন্ডার অনুযায়ী মনে হয় ছুটি হইতে পারে। এর আগে আচ্ছা যদি অটো নেই তাহলে স্যার সবার সাথে কথা বললেই নিবে। আচ্ছা সবাই আচ্ছা তো নেয় সবসময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিতে পারো নিতে পারো। এখন অটো না নিলে আর কবে নিবা বাবা? আর সময় আছে তোমাদের লাইফে, এখনই তোমাদের যাই অটো নেওয়ার সময়। কারণ আমাদের মনে করো ইউজিসি আমাদেরকে যেই গাইডলাইন দিছে এখন পর্যন্ত, বা ভার্সিটির এখন পর্যন্ত যেই প্ল্যানিং দেখতেছি, তোমাদের এই সেমিস্টার বলতেছে যে টাইনা যেতে শেষ করার ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন দেয় নাই। তো যখন ইনস্ট্রাকশন দিবে যে আগামী 3 মাসের মধ্যে শেষ করো, তখন থেকে আমি তোমাদের ঠেলা শুরু করবো। এর আগ পর্যন্ত আমি তোমাদের প্রেশার দিতে চাইতেছি না। আস্তে ধীরে তোমাদেরকে, ভার্সিটি আমাদের বলছে তোমাদেরকে পড়াশোনার একটু টাচে রাখতে, আমি চেষ্টা করতেছি টাচে রাখতে, দ্যাটস অল। যখন নাকি ওরা আমাদের বলবে যে এখন আমাদের সময় এতদিন আছে, পুরোপুরি ক্লাস শুরু করো, তখন তাইলে আমরা ঠেলাঠেলি করবো। কি বলো তোমরা? স্যার আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার আমরা কি স্যার তাহলে 2-1 কি অনলাইনে শেষ হয়ে যাবে? সাইফুল, তুমি আমার এমন একটা প্রশ্ন করছো যেটার উত্তর ট্রাম্পও বোধহয় জানে না। কারণ সেটা ঠিক আছে স্যার, একটা অনিশ্চয়তা স্যার, 2-1 অনলাইনে শেষ হয়ে যেতেছে, ব্যাপারটা আচ্ছা, ভাবলেই কেমন লাগে। আসলে ভাবলে কেমন লাগে এখন তোমার, ঢাকা ইউনিভার্সিটির ব্যাপার, ঢাকা ইউনিভার্সিটিতে যতটুকু জানি ওরা এখনো ডিসাইড করতে পারেনি কিভাবে হবে। বুয়েটের একজনের সাথে আমার কথা হলো কয়েক সপ্তাহ আগে। তো এই ভদ্রলোক আমারে বললো যে ওরাও পরীক্ষা নিতেছে না, তবে ওদের আবার একটু একটা জিনিস একটু স্ট্রিক্ট করছে। বুয়েটে বুয়েটে বলছে কি যে তোমার পার্সেন্টেজের যে কন্ডিশনটা, যে তোমার 60% বা 75% পার্সেন্টেজ না থাকলে পরীক্ষা দেওয়া যাবে না, এটা আবার এরা খুব স্ট্রিক্টলি ফলো করতেছে। মানে কারো যদি পার্সেন্টেজ এই অনলাইন ক্লাসে যদি 60% বা 75%-এর নিচে চলে যায়, ওই জরিমানা দেওয়া বা যেটা, ওইটা কিন্তু তখন থাকবে। এটা এরা ফলো করতেছে, কিন্তু পরীক্ষা এরাও নিতে পারতেছে না। জগন্নাথ, আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি বেশ ভালো দেখাইতেছে এদিকে। এরা আল্লাহর রহমতে শুনলাম একটা সেমিস্টার পুরো শেষ করে ফেলছে, আরেকটা সেমিস্টার নাকি চলতেছে এখন। তবে ল্যাব গুলা বাকি, কারণ অনেক সাবজেক্টই আছে। তোমরা খালি ইঞ্জিনিয়ারের যে ল্যাব করো তা না, বাকি দুনিয়ার লোকজন ল্যাব ট্যাব করে, তো ওদের ল্যাব সবগুলা বন্ধ। ল্যাব সবগুলা বন্ধ। আবার ওরা বোধহয় তোমার একদম ফাইনাল ইয়ার যারা, ওদের নাকি পরীক্ষা নিতেছে, ওই ভার্সিটিতে নিয়ে পরীক্ষা নিতেছে, কারণ ওদের নাকি খালি কয়েকটা পরীক্ষা বাকি ছিল। তো মোটামুটি মানবিক কারণে ওদেরকে নাকি পরীক্ষা নিতেছে, কিন্তু বাকিদের ব্যাপারে না কোনো ডিসাইড ওরা করতে পারেনি। তা এখন তোমাদের এই বাংলাদেশ সম্মিলিত টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, এরা আসলে সবারটা দেখে, দেখা দেখা কিছু মনে করো না, যেটা সবচেয়ে খারাপ ওইটা ওরা নেয়।
কাজেই বলা টাফ যে কি হইতে পারে। তবে তোমরা ধরে রাখো যে তোমাদের লেভেল 1 টার্ম 1 যেটা, লেভেল 2 টার্ম 1 যেটা, এটা তোমরা ধরে রাখো যে তোমাদের এটা অনলাইনেই করতে হবে। পরীক্ষা হয়তো তোমাদের ফিজিক্যালি নিবে, কিন্তু তোমরা ধরে রাখো এটা অনলাইনেই করবে, কারণ তোমার ভ্যাকসিনেশন পাওয়ার আগে খুব একটা আশা দেখতেছি না। প্লাস তোমরা বোধহয় জানো আমাদের শিক্ষামন্ত্রী যে ডক্টর দীপু মনি, উনিও কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে। তোমরা বোধহয় জানো জিনিসটা, দেখছো খবরটা? জি স্যার। তো যখন নাকি আমাদের শিক্ষামন্ত্রী নিজেই আক্রান্ত হয়েছে, কাজে অবস্থাটা কিন্তু আসলে সুবিধার না। প্লাস ঠান্ডা বাড়তাছে, মানে কি হয় আল্লাহ মাবুদ জানে। কাজে কোনো কমেন্ট করা টাফ মিস্টার সাইফুল, যে আসলে কি হইতে পারে। জি স্যার, বুঝতে পারছি। কিন্তু স্যার 1-2 সম্পর্কে একটা ডিসিশন নেওয়ার দরকার ছিল স্যার। মানে তোমাদের যে পরীক্ষাটা আটকে গেছে, শুধু 1-2 না, 1, জি 2, স্যার। 2, 2, 3, 2 জি স্যার, সবাই মানে ওই কিন্তু যে আটকে গেছে। এক্সাম গুলোর কথা বলতেছিলাম স্যার। এখন স্যার 1-2 তে স্যার নিয়ে ফোকাস দিব না স্যার, 2-1 এর দিকে থাকবো, আসলে স্যার টাফ হয়ে যাচ্ছে আর কি। ওটা তোমাদের ওই ইন্টারমিডিয়েটে যে প্রবলেমটা হয়েছিল সেকেন্ড ইয়ারে উঠার পরে, ওই জিনিসটা আবার হইতেছে। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে যখন ক্লাস শুরু করছো, সেকেন্ড ইয়ারে সব পুরো শেষ করছো, তখন দেখা যায় ফার্স্ট ইয়ারে সবকিছু ভুলে গেছো। আবার যখন ফার্স্ট ইয়ার শুরু করছো, পুরো দেখা যায় সেকেন্ড ইয়ারে সব ভুলে গেছো। এরকম কয়েক মাস গেছে না তোমাদের? জি স্যার। আমি জানি না, আমাদের সময় আমাদের এরকম যাইতো। তা আমার মনে হয় তোমরা এরকম একটা ট্র্যাপের মধ্যে পড়তে যাইতেছো, আর কিছু করার নাই। আর আমার সবচেয়ে বড় টেনশনটা কি জানো? এই যে মনে করো তোমরা এই 2-1 এর, এই 2-2 বা 1-2 তে যারা ছিলা, তোমরা এটার জন্য কিন্তু ভালো একটা, মানে যাই হোক একটা প্রিপারেশন তোমরা নিছিলা। পরীক্ষার জাস্ট আগ মুহূর্তে আমাদের এই যে বন্ধটা শুরু হলো, তখন তোমাদের যে প্রিপারেশনটা ছিল, এই প্রিপারেশনটা কিন্তু আর কখনোই তোমাদের হবে না, ওই লেভেলের প্রিপারেশনটা। জি স্যার, সেটাই সমস্যা এখন। তোমাদের গ্রেডিং একটা সাংঘাতিক প্রভাব পড়বে এটার জন্য আমি খুবই মানে মানে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছু করার নেই। আমি আসলে মানে দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছু করার নেই। তোমাদেরকে আমার লাইফের একটা ঘটনা বলি। আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমাদের আমি তো স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করছি, তো আমাদের মাইনর ছিল তোমার ম্যাথমেটিক্সের 2টা কোর্স, ম্যাথমেটিক্সের 3টা কোর্স ছিল ফার্স্ট ইয়ারে। তো এর মধ্যে প্রথমটা আল্লাহর রহমতে হয়ে গেছে। শেষের 2টা, স্পেশালি ক্যালকুলাসের একটা কোর্স ছিল ফুল ইউনিটের, এটার মধ্যে এমন কুফা লাগছিল আমাদের আমাদের ভার্সিটিতে। টোটাল 6বার পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছে, 6বার। প্রথমে হলো গিয়া তোমার ভার্সিটিতে কি স্ট্রাইক ফাইক ডাকলো, তারপরে তোমার দেশে ব্যাপক বন্যা হইলো ওই বছর। বন্যার কারণে মানে আমি নিজেই বুঝছি যে না এবার পরীক্ষা হবে না, এবং সত্যি সত্যি দেখি যে পরীক্ষা পিছাই দিছে। বন্যা শেষ হইলো, তারপরে আমাদের এই যে আমাদের শেখ হাসিনা, তখন উনি অপোজিশন লিডার ছিলেন, তার উপর বোমা হামলা হইলো, তখন আরেক দফা পিছাইলো। এরপরে যখন ডেট দিছে, তখন ভার্সিটিতে আরেকটা স্ট্রাইক ডাকছে কর্মচারীরা। তো এরকম করতে 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 শেষে যেটা হয়েছে, মানে ভার্সিটি শেষে মানে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি চরম ডিটারমাইন্ড হয়ে গেছে যে পরীক্ষা নিবে। এরা পরে করছে কি, ক্যালকুলাস পরীক্ষার ডেট ফেলাইছে রমজান মাসে শুক্রবার দিন। তো 4 ঘন্টার পরীক্ষা, 9:30 থেকে 1:30 পর্যন্ত পরীক্ষা দিয়ে দৌড়ে দৌড়ে আমরা জুমার নামাজ পড়তে গেছি। তাও যাইতে জায়গা পাইনি, মাঠের মধ্যে দাঁড়ায় এক কোণা দিয়ে নামাজ পড়ছি। তো আমাদের অবস্থা এতটাই খারাপ হয়েছিল, এবং আমাদের সবার এটাতে গ্রেড খারাপ আসছিল, কারণ 6বার ডেট পর চেঞ্জ চেঞ্জ হওয়ার পরে কারোরই প্রিপারেশন ঠিক থাকে না। মানে আমরা আমরা ভিকটিম হয়েছি, এবং যে কারণে তোমাদের জন্য আমার খুব টেনশন লাগতেছে যে এটা তোমাদের কোন জায়গায়, তোমাদের গ্রেডটা কোন জায়গায় নামা, এটা তোমাদের একটা বাজে একটা ইম্প্যাক্ট করবে এখানে। যাক, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, যার যার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখো, দেখা যাক ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা ইনশাআল্লাহ ভালোই করবেন। ওকে, আমরা কি শুরু করবো আজকের ব্যবসা? মিস্টার জাভেদ। হ্যাঁ স্যার, দেন, শুরু করে দেন। ব্যবসা ব্যবসা শুরু করে দিব। তোমার দিয়ে আমি আমার এই সেমিস্টারের এক্সাম্পল শুরু করছিলাম, তোমারই আমি জিজ্ঞাসা করে নিলাম, আমি শুরু করি তাহলে। আচ্ছা, তো বাবারা, গত ক্লাসে তোমাদেরকে আমি যেটা পড়াইছি, আমি তার একটু আগের থেকে শুরু করি। গত ক্লাসের আগের ক্লাসে ছিল ইন্ডিপেন্ডেন্স অফ ইভেন্ট, যে 2টা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে কখন। তার জন্য কন্ডিশন ছিল যদি আমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি, এটা যদি 2টার আলাদা আলাদা প্রবাবিলিটির গুণফলের সমান হয়। তার সাথে তোমাদের 2টা করোলারি বা লেমা যেটা বলো, 2টা লেমা ছিল। আচ্ছা, একটা ম্যাথ তোমরা করছিলা গত ক্লাসের আগের ক্লাসে, অসাম। আচ্ছা, এরপরে তোমাদের একটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা আল্লাহর রহমতে তোমরা সবাই পারছিলা। আমি আমি খুব খুশি হয়েছিলাম যে তোমরা মোটামুটি প্রায় সবাই সলভ করতে পারছিলা। এরপরে ছিল মার্জিনাল আর জয়েন্ট প্রবাবিলিটি। তো এই মার্জিনাল আর জয়েন্ট প্রবাবিলিটির যে প্রবলেমগুলো ছিল, এই মার্জিনাল আর জয়েন্ট প্রবাবিলিটির যে প্রবলেমগুলো ছিল, এখানে আমরা তোমার এই একটা ম্যাথ দিয়ে অ্যাকচুয়ালি সব কভার করছিলাম। তো একটা ম্যাথ দিয়ে যদিও আমরা সবকিছু কভার করছিলাম, তারপরে তোমার ওই এখানে আমাদের ফার্স্টে 2টা মার্জিনাল প্রবাবিলিটি বের করছিলাম। একটা ছিল যে তোমার ওই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হওয়ার প্রবাবিলিটি, আর একটা ছিল তোমার মেল হওয়ার প্রবাবিলিটি।
আর ফাইনালি একটা ছিল তোমার এই জয়েন্ট প্রবাবিলিটি, যেখানে আমরা বের করছিলাম যে টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিমেল হবে তার প্রবাবিলিটি। আচ্ছা, এটার পরে গত ক্লাসে তোমাদেরকে আমি আরেকটু লেস টানছিলাম যে আমরা যখন নাকি একটা টেবিলের মধ্যে দুইটা ভেরিয়েবলের ইনফরমেশনকে একসাথে প্রকাশ করি, এটাকে আমরা বলছিলাম কন্টিনজেন্সি টেবিল। আচ্ছা, তো এই কন্টিনজেন্সি টেবিলের মধ্যে আমি তোমাদের এই এক্সাম্পলটা আরেকবার একটু রিপিট করি। আমি আমার ওয়ার্ড ফাইলটা খুলতেছি। আচ্ছা, তো আমার ওয়ার্ড ফাইলে তোমরা একটু দেখো, আমাদের এই প্রবাবিলিটি ছিল প্রবাবিলিটি অফ টিসিই, এটার সাথে যখন নাকি আমরা এই ইন্টারসেকশন নিছিলাম, দাঁড়াও এটা কই গেল, ইন্টারসেকশন ফিমেল, এটার জন্য আমরা যখন প্রবাবিলিটি বের করছি, আমাদের প্রবাবিলিটির ফর্মুলাটা ছিল নাম্বার অফ এটা ডিভাইডেড বাই আমার স্যাম্পল স্পেসে মোট কয়টা আছে। আচ্ছা, এরপর আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের এই টার্ম দুইটা টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ফিমেল এরা ইন্ডিপেন্ডেন্ট কিনা এটা নিয়ে একটা কথা তোমাদেরকে আমি বলছিলাম। এরা ইন্ডিপেন্ডেন্ট হবে কখন, যদি নাকি আমার এটা সমান সমান যদি প্রবাবিলিটি অফ টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনটু প্রবাবিলিটি অফ ফিমেল এই দুইটার সমান হয়, শুধুমাত্র তখনই আমরা বলতে পারবো যে আমার এই টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ফিমেল হওয়া এই দুইটার ইভেন্টগুলা ইন্ডিপেন্ডেন্ট। মনে পড়ে তোমাদের? লেডিজ এন্ড জেন্টলম্যান, গত ক্লাসের শুরুতে আমি কথাগুলো তোমাদের আমি বলছিলাম, মনে পড়ে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর এখান থেকে এটাকে আমি আরো এক্সটেন্ড করছিলাম, এটাকে আমরা আরো মোট চার ভাবে এক্সটেন্ড করছিলাম। কি কি ছিল? আরেকটা ছিল যে তোমার মেলের জন্য একটা ছিল যে তোমার মেল হওয়ার প্রবাবিলিটি আর টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হওয়ার প্রবাবিলিটি, এটা যদি এটাকে যদি ফুলফিল করে তাহলে আমরা বলবো যে টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর মেল হওয়া এই দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট, আমরা এটা বলছিলাম। আচ্ছা, তারপরে আমি এটাকে আরো দুইটাতে এক্সটেন্ড করছিলাম যে যদি আমার এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং মেল হওয়ার জন্য এই দুইটাকেও যদি আমরা দেখাইতে পারি, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, এই চারটা লাইনের মানে দাঁড়ায় যে আমার টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ফিমেল এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট, টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর মেল এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর ফিমেল ইন্ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট। তার মানে চারটাই যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, শুধুমাত্র তখনই আমরা বলতে পারবো যে ফ্যাকাল্টি অ্যান্ড জেন্ডার আর ইন্ডিপেন্ডেন্ট ফর বুটেক্স। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক ছিল, তোমাদের বলছিলাম এই চারটা চেক করতে যে চারটা এটা হয় কিনা, তোমরা কেউ করছো বাবারা? স্যার হয় না তো সেম। মিস্টার শিবলি করছো, তুমি বলতেছো সেম হয়নি, আর কেউ ট্রাই করছো বাবারা? আর কেউ কি ট্রাই করছো? আর কেউ করো নাই? আচ্ছা ঠিক আছে, আর কেউ করো নাই, তোমরা কিন্তু প্লিজ এটা ট্রাই করবা, আমি এই টাইপের প্রবলেম খুব পছন্দ করি। এই চারটাই সমান আসার কথা না, এর মধ্যে অন্তত একটা বা দুইটা বোধহয় আনইকুয়াল হবে। মিস্টার শিবলি, তোমার কি সবগুলোই আনইকুয়াল হয়েছিল নাকি একটা দুইটা হয়েছিল? স্যার আমি একটা দুইটা চেক করে দেখি যে আনইকুয়াল হয়, পরে স্যার বাকিগুলো চেক করি না। হ্যাঁ, একটাও যদি আনইকুয়াল হয় তাহলেই কিন্তু আমার এই জেন্ডার আর ফ্যাকাল্টি ইন্ডিপেন্ডেন্ট হবে না। তো তারপরও তোমরা চারটাই চেক করবা, করে তোমরা কমেন্ট করবা যে এটা ইন্ডিপেন্ডেন্ট কিনা। আচ্ছা, তোমরা তাহলে এটা এই কাজটা কিন্তু তোমরা করো না, তোমাদের কিন্তু এটা পেন্ডিং থাকলো। তোমরা এক কাজ করো, স্ক্রিনশট নিয়ে রাখো, এটা কিন্তু তোমাদের করতে হবে। তোমরা সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা কিন্তু তোমাদের চেক করতে হবে। আমি কিন্তু এই টাইপের প্রবলেম খুব পছন্দ করি, এই টাইপের প্রবলেম কিন্তু আমি খুব পছন্দ করি যে তোমার একটা টেবিল দিয়ে বলবো যে এই দুইটা ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট কিনা। এই টেবিলটার নাম তো মনে আছে তোমাদের, কন্টিনজেন্সি টেবিল বলছিলাম। তো কন্টিনজেন্সি একটা টেবিল দিয়ে বলবো যে এই কন্টিনজেন্সি টেবিলের জন্য এই দুইটা ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট কিনা চেক করো, আর কিচ্ছু বলবো না। তখন কিন্তু তোমাদের এইভাবে চেক করতে হবে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো এই ওয়ার্ড ফাইলটার এই পৃষ্ঠাটার। আমি কিন্তু এই প্রবলেমগুলো দেই, আমি এগুলো পছন্দ করি। আর তোমরা আজকে যারা হোমওয়ার্কটা ট্রাই করোনি তারা কিন্তু পরের ক্লাসে অবশ্যই ট্রাই করবা। তোমরা স্যার কিন্তু মাঝখানে, হ্যাঁ বলো। এক্সামে আসলে কি স্যার এই যে সব প্রবাবিলিটি ডিফাইন করে তারপর প্রত্যেকটা আলাদা হ্যাঁ আলাদা ভাবে প্রত্যেকটার প্রবাবিলিটি হ্যাঁ শো করে তখন দেখা যাবে যে হ্যাঁ ইকুয়াল না তোমাকে সব যে সময় সবকিছু প্রবাবিলিটি সব ম্যাথে তোমাদেরকে যেভাবে ডিফাইন করা সবকিছু সেভাবে ডিফাইন করে তারপরেই করতে হবে, এখানে কোনো ছাড় নাই। আনফরচুনেটলি তোমাদের সবই করতে হবে। আচ্ছা, তাহলে আমি এখন এটা আপাতত অফ করলাম। ওকে, আমি আমার ওয়ার্ড ফাইলটা আবার পিডিএফ ফাইলটা আবার খুলতেছি। ওকে, তো এরপরে তোমাদেরকে কন্ডিশনাল ইভেন্ট আমি মেইনলি পড়েছিলাম গত ক্লাসে। তো আমি সেখানে বলছিলাম যে একটা ইভেন্ট হওয়ার যে প্রবাবিলিটি সেটা যদি আরেকটা ইভেন্ট অকার করার উপরে ডিপেন্ড করে, আরেকটা ইভেন্ট অকার করছে কিনা তার সাথে যদি কানেক্টেড হয়,
তখন আমরা বলি যে আমার এই দুইটা ইভেন্ট হচ্ছে কন্ডিশনাল ইভেন্ট। দুইটা এক্সাম্পল দিয়েছিলাম, একটা হচ্ছে যে তোমার একজন নর্মাল জ্বরের রোগীর ডেঙ্গু পজিটিভ হওয়ার প্রবাবিলিটি, আর সিমটম আছে এরকম একজনের ডেঙ্গু পজিটিভ হওয়ার প্রবাবিলিটি। এই দুইটাকে আমরা বলছিলাম যে চেক করো যে এই দুইটা তোমার ইন্ডিপেন্ডেন্ট কিনা, এই দুইটার প্রবাবিলিটি চেক করে যে দুইটা সেম হবে কিনা। তো তোমরা সবাই বলছিলা যে যার জ্বর আছে তার চেয়ে তার ডেঙ্গু হওয়ার যে প্রবাবিলিটি তার তুলনায় যার জ্বরের সাথে আরো কিছু সিমটম আছে যেমন বমি, তারপরে তোমার সারা শরীর ব্যথা, তার জন্য ডেঙ্গু পজিটিভ হওয়ার প্রবাবিলিটি আলাদা। কারণ দুইজনেরই পজিটিভ হওয়ার সাথে কন্ডিশন, যেটা কন্ডিশন একটাতে কন্ডিশন আছে যে তার সিমটম দেখা গেছে, আরেকটাতে কিন্তু কোনো কন্ডিশন নেই, জাস্ট ডেঙ্গু হওয়ার পজিটিভ হওয়ার প্রবাবিলিটি। কাজেই এই দুইটার জন্য যখন নাকি একটা কন্ডিশন আমি আরোপ করতেছি সেটার কারণে আমার প্রবাবিলিটি কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। সিমিলারলি ওয়েদারের কথা বলছিলাম যে আমরা যখন নাকি ওয়েদার ফোরকাস্ট করি, ওয়েদারের যে প্রবাবিলিটি একটা পার্টিকুলার দিনে ওয়েদার কেমন হবে, এই প্রবাবিলিটিটা কিন্তু তোমার আরো কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, যে কোনো ঠান্ডা বাতাস আসতেছে কিনা, তারপরে আকাশে মেঘ আছে কিনা, মেঘ বা আশেপাশের এলাকাতে ব্যাপক বৃষ্টি হতেছে কিনা, ওই মেঘগুলো হয়তো বৃষ্টিতে চলে আসতে পারে। এই কন্ডিশনগুলো যখন আমরা কনসিডার করি তখন বলি যে আমার এই ইভেন্টগুলা কন্ডিশনাল ইভেন্ট। এবং এই কন্ডিশনাল ইভেন্টের বেলায় যখন নাকি আমরা প্রবাবিলিটি বের করি সেটাকে আমরা বলি কন্ডিশনাল প্রবাবিলিটি। এবং এটা বের করার জন্য বলছিলাম যে একটা ইভেন্ট এ, তার জন্য যদি কন্ডিশন বি থাকে তাহলে এটাকে আমরা বলি প্রবাবিলিটি অফ এ গিভেন বি। এই সাইনটাকে আমরা বলি গিভেন। a given b এটা সমান সমান হচ্ছে probability of a intersect b divided by probability of b। মনে পড়ে এটা লেডিজ এন্ড জেন্টলম্যান, মনে পড়ে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা, এরপরে তোমাদেরকে পড়াইছিলাম যে এই ফর্মুলাটার মধ্যে একটু জোচ্চুরি করে তোমাদের একটা নতুন ফর্মুলা বানাইছিলাম, রুলস অফ মাল্টিপ্লিকেশন। রুলস অফ মাল্টিপ্লিকেশনে আমরা যেটা করছিলাম জাস্ট আমাদের এই ডিনোমিনেটর যেটা আছে এটাকে এই পাশে গুণ আকারে নিয়ে আসছিলাম। আচ্ছা, এটা করার পরে আমরা সরাসরি এই টার্মটা পেয়ে যাই। আর এই টার্মটা পাওয়ার পরে এখানে আমরা আরেকটু কেরামতি করছিলাম যে আমরা যদি এ ইন্টারসেক্ট বি রে ঘুরাই দিই, যে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেক্ট করি, তখন আমরা সেটার জন্য এই ফর্মটা লিখতে পারি। তো যেহেতু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি আর প্রবাবিলিটি অফ বি ইন্টারসেক্ট এ একই কথা, সেখান থেকে আমরা বলছি রুল অফ মাল্টিপ্লিকেশনে যে আলটিমেটলি আমাদের এই ইকুয়েশনটা পুরাটাই হোল্ড করে। মনে পড়ে গত ক্লাসে জোচ্চুরিটা যে দেখাইছিলাম তোমাদের? হ্যাঁ স্যার। ভেরি গুড। বাকিদের মনে আছে তো বাবারা? 2018 রোল নাম্বার 16 মিস্টার আদর, তোমার মনে আছে? স্যার লাস্ট ক্লাসে ছিলাম না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি লাস্ট ক্লাসে ছিলা না। আর কারে জিজ্ঞেস করা যায়? মিস্টার রজত মন্ডল, তোমার মনে আছে? তুমি ছিলা গত ক্লাসে, তুমি আমার ক্লাসে থাকো, তোমার মনে আছে বাবা? মিস্টার রজত মন্ডল, তুমি ছিলা? তুমি ছিলা, আমার মনে আছে। মনে পড়ে তোমার এই টপিকটা? মিস্টার রজত কি আমার সাথে মাইন্ড করলো? আচ্ছা, রোল নাম্বার 1 মিস্টার সিরাজ, তোমার মনে পড়ে? তুমি ছিলা? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, আর কে ছিলা? আরো দু একজন একটু জিজ্ঞেস করি। মিস্টার রাব্বি সবসময় মনে রাখে, তারা নিয়ে আমার সমস্যা নাই, সে মনে রাখছে। শফি, তোমার মনে আছে বাবা? স্যার সাফি মনে হয়। সাইফ সাফি। আচ্ছা, তুমি সাফি বলো, সরি। সাফি, তোমার মনে আছে? রোল নাম্বার 45 সুজানা আম্মা, তোমার মনে আছে? হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম সবার মনে আছে, বাকি যাদের মনে নেই আমার সাথে পরে চেক করে নিও। এরপরে তোমাদের সাথে ক্লাসে আমি একটা ম্যাথ করছিলাম। ম্যাথটা ছিল যে তোমার একজন ম্যারিড ম্যান গেম অফ থ্রোনস দেখে তার প্রবাবিলিটি 0.4, ম্যারিড ওমেন দেখে তার প্রবাবিলিটি 0.3, একটা ম্যারিড কাপল দেখে তার প্রবাবিলিটি হচ্ছে 0.2। তা আমাদেরকে বের করতে বলছিল যে একজন ম্যারিড ওমেন দেখে তার প্রবাবিলিটি বের করতে, কন্ডিশন হচ্ছে যে তার জামাইও দেখে, সেটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে এটার জন্য আমি আমার ওয়ার্ড ফাইলটা আবার খুলতেছি, এক মিনিট। তো এটার জন্য আমরা বলছিলাম যে কি ব্যাপার? আচ্ছা, তো আমি বলছিলাম যে একজন ম্যারিড ওমেন দেখে তার ইভেন্ট হচ্ছে ডাব্লিউ, হাজবেন্ড দেখে তার ইভেন্ট হচ্ছে এইচ। তাহলে এখন একজন ম্যারিড ওমেন দেখে কন্ডিশন হচ্ছে তার জামাইও দেখে, তাহলে সেটা হবে আমার প্রবাবিলিটি অফ ডাব্লিউ, এটার ইভেন্ট আমাকে বের করতে বলছে, কন্ডিশন হচ্ছে তার হাজবেন্ডও দেখে। তাহলে এটার জন্য আমার ফর্মুলা কি হবে? প্রবাবিলিটি অফ probability of W intersect H divided by
প্রবাবিলিটি অফ এইচ। আচ্ছা, এরপরে বাকিটা আমরা সলভ করছিলাম, কোনো সমস্যা হয় নাই। এবং তোমাদেরকে আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি ম্যাথের ফর্মুলাটা খুব সহজ, কিন্তু আমাদের একমাত্র প্রবলেম যেটা হয় এখানে ভাষার মারপেসটা ধরতে পারে হলো সমস্যা। কাজেই তোমাদেরকে ভাষাটা খুব ভালো মতো ধরতে হবে যে এখানে কার প্রবাবিলিটি বের করতে বলছে। যারটা বের করতে বলছে সেটা ছাড়া বাকিটা হচ্ছে আমার কন্ডিশনাল, যেটা আমার ওই গিভেন সাইনের এই পাশে পড়বে, ডান দিকে পড়বে। আর বাম দিকে যেটা, তার জন্য আমি প্রবাবিলিটি বের করতেছি। আচ্ছা, তো এরপরে ফাইনাল প্রশ্নটা ছিল যে অ্যাটলিস্ট একজন দেখে। অ্যাটলিস্ট একজন দেখে মানে কি? হাজবেন্ড অথবা ওয়াইফ, যে কোনো একজন দেখে। তার মানে কি? প্রবাবিলিটি অফ ডাব্লিউ ইউনিয়ন এইচ। তাহলে এটার জন্য আমার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ ডাব্লিউ প্লাস প্রবাবিলিটি অফ এইচ প্লাস মাইনাস প্রবাবিলিটি অফ ডাব্লিউ ইন্টারসেক্ট এইচ, যেটা হচ্ছে আমার 0.2। আলটিমেটলি 0.3 প্লাস 0.4 মাইনাস 0.2, এটা ছিল আমাদের আনসার। এই পর্যন্ত ঠিক আছে সবার? ইয়েস স্যার। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন তোমাদের সাথে আমি আমার নতুন টপিক শুরু করতেছি। আর তোমাদের একটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা ট্রাই করছিলে বাবারা? হ্যাঁ স্যার, ট্রাই করে দেখছিলাম কিন্তু মানে কেমন যেন বুঝতে পারলাম না। বুঝতে পারোনি? আর কারো প্রবলেম আছে এই হোমওয়ার্কটাতে? আচ্ছা, আমি এই হোমওয়ার্কটা তোমাদেরকে একটু হিন্টস দিই কিভাবে করতে হবে। হ্যাঁ স্যার, একটু আহ, হিন্টস দেন স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রবলেমটা যে দুইটা ডাইরে একসাথে থ্রো করা হয়েছে, করার পরে আমাদের সামটা আসছে 7। এখন আমাদেরকে প্রবাবিলিটি বের করতে বলছে যে নাম্বার 3টা অ্যাটলিস্ট একবার অ্যাপিয়ার করছে। আচ্ছা, দুইটা ডাইরে যদি একসাথে থ্রো করো তাহলে আমাদের স্যাম্পল স্পেসটা কি হবে? 36টা হবে স্যার। এক্স্যাক্টলি, ভেরি গুড। 1,1, তারপরে হচ্ছে তোমার 1,2, এভাবে তোমার যেতে যেতে, আচ্ছা এভাবে যেতে যেতে একদম লাস্টে হচ্ছে তোমার 6 হবে স্যার। 6,6। আচ্ছা, এখন এটা যে আমাদের আসছে, এখানে আমাদের বলা আছে যে তোমার আমাদের সাম আসছে 7। আচ্ছা, 7 আসছে। তাহলে এখন 7 যে আসছে এটাতে ধরো তোমার ইভেন্ট হচ্ছে বি। লেট দ্য ইভেন্ট ওয়ার দ্য সাম of 2 die is 7 is denoted by A and স্যার কি ওয়ার্ড ফাইলে লিখতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যায়? স্যার আমি তো আমার ওয়ার্কফুল সমস্যা নাকি? দেখতেছি না। আসে না তো স্যার, আসে নাই? ওয়ার্ড দেখা সরি যাচ্ছে। সরি 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 সরি, আমি সরি, আমি এক্সট্রিমলি সরি। এখন দেখা যায়? জি স্যার, এখন ঠিক আছে। আমি এখন সরি, ঠিক আমি আছে স্যার। এক্সট্রিমলি সরি, ভুলে গেছিলাম। আচ্ছা, তাহলে দেখো, আমি ফার্স্টে প্রশ্নটা তুলছি, তোলার পরে বললাম যে আমার স্যাম্পল স্পেস হচ্ছে এই 1 1 1 1 1 2 এভাবে করে করে যেটা আসে একদম লাস্টে হচ্ছে তোমার 1 6, কি লিখলাম 1,6। আচ্ছা, তারপরেরটা হচ্ছে তোমার ওই 2 1 দিয়ে 2,1, তারপরে বাকিটা যা আসে 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য, আর একদম লাস্টে হচ্ছে তোমার 6 এর জন্য, করে একদম লাস্ট হচ্ছে তোমার 6 6। আচ্ছা, তাহলে এখন আমি বলতেছি লেট দ্য ইভেন্ট ওয়ার দ্য সাম অফ 2 ডাই is 7 is denoted by A and at least one was 3 is denoted by B। আচ্ছা, এখন তাহলে দেখো, আমি ধরে নিলাম, আর স্যাম্পল স্পেস তো S ছিলই, স্যাম্পল স্পেস ইজ S। এসটা আসলে আগে লেখা উচিত ছিল, আমি এটা ভুলে এটা পরে চলে গেছে, এটা আসলে পরে লেখা উচিত ছিল। ফার্স্টে আমি ডিনোট করলাম, করার পরে লিখলাম যে এস হচ্ছে আমার এটা। আচ্ছা, এখন তাইলে দেখো, তো আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদের বের করতে বলছে কোনটা? আমাদের বের করতে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার 3 হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট লিস্ট ওয়ান্স, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, অ্যাট লিস্ট একটার মধ্যে 3 আছে, এরকম কয়টা কেস হইতে পারে? স্যার 2টা। হ্যাঁ, 12টা স্যার। আচ্ছা, এখানে এক কাজ করো, ফার্স্টে তোমরা তোমাদের বিটারে ডিফাইন করো, দুইটারে সাম করলে, আচ্ছা সরি, ফার্স্টে এ ডিফাইন করো,
দুইটার সাম হবে তোমার 7, তাহলে এরকম কয়টা কয়টা হইতে পারে? 6টা স্যার, 6টা। 1 6 12টা। আচ্ছা আমি লিখে ফেলি, আমার মনে হয় ওইটা বেটার। 1 6 হইতে পারে একটা, তারপরে কি হইতে পারে 2 5 হইতে পারে একটা, যে সামগুলোর যোগফল 7 হবে স্যার সেখানে স্যার তিন হ্যাঁ থাকতেছে হ্যাঁ দুইটার হ্যাঁ মধ্যে। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এখন দেখো, তাহলে 2 5, দাঁড়াও 2 5, তারপরে আর কি হইতে পারে? 3 4 3 4, তারপরে 4 3 এইটারই উল্টাগুলা স্যার, 4 6টা 3। হবে। এক্স্যাক্টলি, এই তো এতক্ষণে মাথা খুলতেছে আমার। থ্যাংক ইউ 5 2 আর লাস্টে হচ্ছে 6 1। 6 1। আচ্ছা এটা হচ্ছে আমার এ। আচ্ছা হচ্ছে স্যার দুইটা। আচ্ছা এখন বি হবে কোনটা? বি হচ্ছে যে তোমার যেখানে অ্যাটলিস্ট একটাতে 3 আছে, অ্যাটলিস্ট একটাতে 3 আছে কোনটা? খালি এই দুইটাতে। আচ্ছা তাহলে এখন আমাদের বের করতে বলছে কি, প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা আমাদের বের করতে বলছে। কারণ আমাদের এখানে কি করতে বলছে? বের করতে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার 3 হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট লিস্ট ওয়ান্স, অন্তত একবার 3 আসছে, এটার প্রবাবিলিটি বের করতে বলছে। আর কন্ডিশন হচ্ছে আমি জানি যে এখানে সবগুলোতে 7 আসছে। আচ্ছা তাহলে আমার এখানে কি হবে? প্রবাবিলিটি অফ বি গিভেন এ হবে না এখানে? ধরতে পারছো কিনা দেখো তো বাবারা। না স্যার। আচ্ছা আমি আবার প্রশ্নটাতে যাই। প্রশ্নটা দেখো কি বলছে। প্রশ্নটাতে বলা হয়েছে যে তোমার দুইটা ডায়রা যখন আমি একসাথে থ্রো করছি, সেখানে আমার সামটা আসছে 7, ঠিক আছে? সামটা আসছে 7। তাহলে এখন আমি বললাম যে আমার যেখানে যে দুইটা যোগ করলে 7 আসে সেটা আমি ধরছি ইভেন্ট এ, এবং অ্যাটলিস্ট একটাতে 3 আসছে সেটাকে আমি ধরছি ইভেন্ট বি, আর স্যাম্পল স্পেস হচ্ছে এস। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। আচ্ছা এগুলো তো ঠিক আছে। একটা আচ্ছা কথা, এগুলা যদি ঠিক থাকে তাহলে দেখো, ওয়ান ওয়াজ থ্রি এটা বলতে কি বুঝায়? মানে হচ্ছে At যেগুলার মধ্যে থ্রি থাকবে ওগুলা, নাকি এ ঘটার পর যেগুলোর মধ্যে থ্রি থাকবে ওগুলা? আমার ইভেন্ট কিন্তু হচ্ছে, আমার ইন্টারেস্টের ইভেন্ট হচ্ছে যে তোমার অলরেডি 7 অ্যাপিয়ার করছে। আমি যখন নিছি দুইটা থ্রো করে দেখছি যে আমার 7 আসছে। আমি জি দুইটা স্যার। থ্রো করে দেখছি যে আমার ইভেন্টের মান হচ্ছে 7, এটা হচ্ছে আমার ইভেন্ট। আমি জানি যে আমার এখানে দুইটার সাম হচ্ছে 7। এখন এই 7টা কিভাবে আসছে আমি জানি না, আমি জানি যে এটা হচ্ছে আমার ইভেন্ট এ, এখানে আমার দুইটার যোগফল হচ্ছে 7, এটা আমি জানি। তাহলে আমি জানি যে আমার যোগফল 7, এখন এই 7 যে আসছে কেমনে আসছে এটা আমি জানি না। আচ্ছা তাহলে 7 কেমনে আসছে? আমার টোটাল স্যাম্পল স্পেস যেটা, আমি এই দুইটা ড্রাইর একসাথে থ্রো করলে 36টা পয়েন্ট আসতে পারে, এটা ঠিক আছে? হুম। আচ্ছা এখন আমার বলা হয়েছে যে দুইটার যোগফল হচ্ছে 7, দুইটার যোগফল 7 হয় শুধুমাত্র এই কয়টা কেসে, হুম। এর বাইরে অন্য কোনো কেস নাই। না। সবাই কি বুঝছো বাবারা? হ্যাঁ স্যার এটা তো বুঝছি। মিস্টার জাভেদ তুমি কি বুঝছো? মিস্টার জাভেদ তুমি কি বুঝছো বাবা? জাভেদ, জাভেদ না বুঝলে বলো, সমস্যা নাই। স্যার এটাকে তো আমরা নরমালি তো করতে পারি না, যে আমাদের কাছে স্যার স্যাম্পল এই স্পেস। সূত্র কেন তো ইউজ না করে আমি নর্মালও তো করা সেটাই যেত বলতেছি যে স্যার। নরমাল স্পেস, স্যাম্পল স্পেস আমাদের কাছে 36টা, তার মধ্যে আমাদের যে ইভেন্ট অকার করতে হবে যেখানে সাম হচ্ছে 7 আর অ্যাটলিস্ট 3 থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের দুইটা, তাহলে 2/36 আমাদের সেটা হওয়া উচিত ছিল না? এখানে ভেজালটা লাগছে যেই জায়গাতে, ভেজালটা লাগছে এই কারণে তোমাদের এখানে কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে। অ্যাটলিস্ট 3টা যে আসবে এখানে কিন্তু কন্ডিশনটা দেওয়া আছে। এখানে কিন্তু কন্ডিশনটা তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার এখানে শুধু যে 3 আসবে তা না, 3 আসার জন্য একটা কন্ডিশন এখানে দেওয়া আছে যে তোমার দুইটার সাম 7 থাকতে হবে। যে কারণে তুমি যখন নাকি এই 3টা বের করতেছো, বের করার সময় কিন্তু তোমার কিন্তু এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে যে যোগফলটাও কিন্তু 7 থাকতে হবে। সমস্যাটা বুঝছো? স্যার আমি তো কন্ডিশন থেকে এটা বের করলাম। হ্যাঁ কন্ডিশনটা তুমি এখানে কাজে রেখেই তোমার এই সেকেন্ডারে ডিফাইন করতে হবে। কাজেই তুমি তো তাহলে এই কন্ডিশনটা তুমি বাদ দিতে পারো না যখন এটা বের করতেছো। আমার স্যার একটা কথা আর কি, তাহলে কি স্যার এটা বি না হয়ে এ কমন বি হয়ে গেল না এটা স্যার? না না না,
ওটা যখন তুমি নিবা সেটা তো আরেকটা আছে, এ আর বি এর ইন্টারসেক্ট যেটা, সেটা তো আমি এখনো বের করিনি। এ আর বি এর ইন্টারসেক্ট তো একটা থাকবেই আমার এই ফর্মুলার জন্য, এ আর বি এর ইন্টারসেক্ট যেটা সেটা তো আছে, ওটা তো আমি এখনো বের করিনি। ওটা তার আলটিমেটলি বি হচ্ছে 7 হওয়ার পরে 3 আছে ওগুলার সেট, তাই তো? হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ অলরেডি হ্যাভ, এটা ঠিক আছে, কিন্তু মানে হ্যাঁ বদলছে যে স্যার এই অঙ্কটা স্যার মানে এভাবে না করে ওইভাবে যদি করা যায় তো স্যার ওইভাবে করা করা যাইতো যাবে না, কিনা। ওইভাবে করা যাবে না, কারণ হচ্ছে তোমার এখানে এই এর কন্ডিশনটা তো তোমার দিয়ে দিছে বাবা, যে তোমার এখানে দুইটা যোগফল 7 হতে হবে, এই কন্ডিশনটা তোমার আছে। তুমি সব 3 এখানে নিতে পারবে না, এই কন্ডিশনটা মাথায় রেখে তোমার নিতে হবে, যে কারণে আমি কন্ডিশনটা অমিট করতে পারতেছি না। মানে স্যার আচ্ছা বলছে যে ঠিক আছে স্যার। আমরা যদি সূত্র দিয়ে না করে শুধু মানে যে শুধু ইংলিশ লেখা লিখে যদি করি ওইটা হবে নাকি, এটাও জিজ্ঞেস করছে স্যার। না 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 না, সব লিখতে হবে, আমি সরি সব লিখতে হবে, না লেখা উপায় নেই, এটা লিখতে হবে এখানে, এই জায়গাটায় আমি সরি, কোনো মাপ নাই, এটা লিখতে হবে। দেয়ারফর মাপ, এটা এটা করাতে কোনো ছাড় নাই, নাহলে তোমার অঙ্ক কেউ বুঝবে না। আচ্ছা তাহলে এটা কি কি আসতেছে দেখো, এটা ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ এ। আচ্ছা তারপর এখন এইগুলার মান যেগুলো আছে মানগুলো বের করবা, প্রবাবিলিটি অফ এ কত, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি কত, এগুলো সবগুলোর মান বের করবা, করে এই ফর্মুলার মধ্যে বসায় দেখবা কত আসে। ঠিক আছে, আমি বাকিটা আর করলাম না, এখন পারবা না? জি হ্যাঁ স্যার। স্যার এখন ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখো, যখন প্রবাবিলিটি অফ এ বের করবা, প্রবাবিলিটি অফ এ সমান সমান কত বলো তো? 7/36, 7 6 বাই বাই ইয়া 1 2 3 6/36। 6/36, হ্যাঁ এটা কিন্তু মাথায় রেখো, কারণ আমার স্যাম্পল স্পেসে মোট পয়েন্ট কিন্তু তোমার ওই 36টাই। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, তোমাদের আজকে আর অন্য কোনো ক্লাস নাই তো? না স্যার। আচ্ছা আমি কিন্তু আজকে 10 মিনিট দেরিতে শুরু করছি, এবং আমার কিন্তু আজকে সময় একটু বেশি লাগবে, আমি তো আগেই মাপ চেয়ে রাখতেছি তোমাদের কাছে। ওকে এখন স্যার আমি আগের যে দুটো কোশ্চেন ছিল ওই কোশ্চেন দুইটার রেজাল্ট দুইটা যদি একটু বলে দিতেন অ্যান্সার গুলো। আগের দুইটার কোশ্চেন কোন দুইটা জানি বাবা? ওই যে স্যার গটের কোশ্চেন, এই দুইটা তো ওই দিন ক্লাসে করলাম না আমরা। এটা সলভ ওই যে করা স্যার দিছে ওই তো। যে ম্যারিড উম্যান আনম্যারিড। এটা তো আমরা ক্লাসে করছি সবাই একসাথে তো করলাম। হ্যাঁ হ্যাঁ স্যার ক্লাসে সলভ করানো করা হয়েছে। দিছেন স্যার। জি স্যার ওই সময়টা স্যার একটু মানে আমার নেটওয়ার্কে ডিস্টার্ব গেছে তো ওই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা এটা দুইটার উত্তরই বোধ হয় ছিল তোমার 0.5 বোধ হয় ছিল উত্তর, ঠিক না? জি স্যার হ্যাঁ 0.5। স্যার, হ্যাঁ হ্যাঁ দুইটার 0.5 উত্তরই ছিল দুইটাই। 0.5 ছিল মিস্টার শিবলি। জি স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা আমি আমার নতুন টপিক শুরু করতেছি, আমার নতুন টপিকটা সিম্পল, কিন্তু এটা আমি তো সম্ভব পেঁচায় তোমাদেরকে বলবো। আচ্ছা আমি এখন নতুন যে থিওরিটা তোমাদের পড়াবো, এটা আজকের আমার এই সিলেবাসের লাস্ট টপিক। আমার আমার প্রথম তোমাদের আজকের ক্লাসটা নিলে তোমাদের এই প্রবাবিলিটি সিলেবাস, সরি আমার এই পার্ট বি এর সিলেবাস 1/4 শেষ হবে, এবং এই 1/4 এর মধ্যে লাস্ট টপিক হচ্ছে এটা। ওকে আচ্ছা তাহলে আমি আমার এই টপিকে চলে যেতেছি। তোমরা বোধহয় টপিকটা শুনছো, এই নামটা তোমরা পড়ছো কখনো? শব্দটা কি পরিচিত ঠেকে? বায়াস থিওরাম, বেস হ্যাঁ স্যার থিওরাম, শুনছি স্যার। এরকম নামে একটা পড়ছো না? তোমাদের ইন্টারমিডিয়েটে পড়ানোর কথা, কেউ একজন জান প্রাণ দিয়া তোমাদের সম্ভবত পড়াইছে, পড়ায় নাই, পড়ানোর কথা। আচ্ছা তো আমরা আজকে এই বেস থিওরামটা নিয়ে কাজ করব। আমার ইন্টারেস্ট হচ্ছে এটার অ্যাপ্লিকেশনটা তোমাদের দেখানো, তবে অ্যাপ্লিকেশনটা দেখানোর আগে এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটাও আমি তোমাদের একটু দেখাইতে চাই, একটু বলতে চাই শর্টকাটে। আচ্ছা তোমরা বাবার আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো, আমি এখন কোনো ওয়ার্ড ফাইল খুলবো না, আমার সবকিছু আমি এখন আমার স্লাইডেই দেখাবো। ওকে এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন, ঠিক না? একটা জি ইভেন্ট স্যার। এ অকার করতেছে, একটা ইভেন্ট এ অকার করতেছে, এবং তার জন্য আরেকটা ইভেন্ট হচ্ছে তোমার ডি। এটাকে আমরা বলছিলাম যে তোমার কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে যে তোমার এই কি বলে, প্রবাবিলিটি অফ এ কন্ডিশন ডি, তার ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট ডি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ডি। এটা আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির সংজ্ঞা অনুযায়ী। আচ্ছা আমি এখন আর বি ইউজ করতেছি না, ডি করতেছি, কারণ আছে, কারণটা পরে বলতেছি। আচ্ছা এখন রুলস অফ মাল্টিপ্লিকেশন যেটা, সেটা থেকে আমরা জানি যে আমরা এটা লিখতে পারি, ঠিক না? মনে পড়ে? আমরা কিন্তু মাত্র গত ক্লাসে পড়ছি এটা, জাস্ট আমি এখন হ্যাঁ স্যার। বি গুলার জায়গায় ডি বসাই দিছি, জাস্ট ওই ফর্মুলাটা আমি লিখছি, এই বি এর জায়গায় আমি এখন ডি দিয়ে বলতেছি একটা সুবিধার জন্য। আচ্ছা এখন দেখো এই ফর্মুলাটার মধ্যে কিন্তু একটা ব্যাপক ঘাপলা আছে।
আমি তোমরা কালকেও কিন্তু তোমরাও বলছিলে যে এখানে আমরা একটা ম্যাথমেটিক্যালি একটা জোট চুরি করছি, এটা কিন্তু জিনিসটা হওয়ার কথা না, আমরা এটা কিন্তু একটা জোট চুরি করছি। এখানে দেখো আমরা বলতেছি যে তোমার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন ডি এটা সমান সমান আমি বলছি প্রবাবিলিটি অফ ডি ইনটু প্রবাবিলিটি অফ এ গিভেন ডি, অর্থাৎ এ হওয়ার প্রবাবিলিটি আমি বের করতেছি, কন্ডিশন হচ্ছে ডি অকার করছে। আবার এই পাশে যখন লিখতেছি তখন কি বলতেছি, ডি হওয়ার প্রবাবিলিটি আমি বের করতেছি, কন্ডিশন হইতেছে এ অকার করছে। এখন আমাদের ইনিশিয়াল ডেফিনেশন কি ছিল, যে আমরা এ অকার করার প্রবাবিলিটি বের করতেছি যেখানে ডিটা হচ্ছে কন্ডিশন, ডিটা আগে অকার করছে, ঠিক ছিল? এরকম ছিল না ব্যাপারটা? হ্যাঁ স্যার। লেডিজ এন্ড জেন্টলম্যান একটু খেয়াল করো, আমাদের এখানে প্রবলেমটা যেটা ছিল, আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটিতে আমরা তোমাদের ভাষায় যখন আমরা গোড়াতে যখন বলছি, আমরা বলছি যে আমরা একটা ইভেন্ট অকার করার প্রবাবিলিটি বের করতেছি, কন্ডিশন হচ্ছে ডি ইভেন্টটা আগে অকার করছে। আমরা কিন্তু প্লেন বাংলায় আমরা কিন্তু এইভাবেই কথাটাকে বলছিলাম, বা প্লেন ইংলিশে আমরা কিন্তু এই কথাটাই বলছিলাম যে এ হওয়ার প্রবাবিলিটি বের করতেছি, কন্ডিশন হলো ডি আগে অকার করে আসছে। তো আমরা যখন নাকি রুলস অফ মাল্টিপ্লিকেশনটা ইউজ করছি, এখানে কিন্তু এই ম্যাথমেটিক্যাল জোচ্চুরিতে একটা প্রবলেম কিন্তু অ্যারাইজ করছে। প্রবলেমটা কিরকম, আমরা এখানে দেখো এই ইকুয়েশনটা আমি যদি এই দুইটা লাইন, এই দুইটা পার্ট যদি আমি এই বা আমার ডাইনেটটা যদি চিন্তা করি, এখানে বলতেছি ডি আগে অকার করছে, আর এখানে বলতেছি যে এ আগে অকার করছে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। সবাই কি বুঝতে পারছো বাবারা? মিস্টার আদর তুমি কি আমার কথা ধরতে পারতেছো কিছুটা? 2018 রোল নাম্বার 16 মিস্টার আদর তুমি কি আমার কথা কিছুটা ধরতে পারতেছো? জি স্যার, ধরতে পারতেছি। ভেরি গুড। আচ্ছা, তারপরে রোল নাম্বার 11 মিস্টার আশরাফুল তুমি কি আমার কথা কিছু কিছু ধরতে পারতেছো বাবা? জি স্যার, জি স্যার। ভেরি গুড, আমি খুবই খুশি তোমাদের নিয়ে। তাহলে এখন দেখো আমরা এখানে একটা ম্যাথমেটিক্যাল জোচ্চুরি, তোমরা গত ক্লাসে আমরা তোমাদের সাথে আমরা সবাই একমত হয়েছিলাম, তোমরাও বলছিলে আমিও বলছিলাম যে এটা একটা ম্যাথমেটিক্যাল জোচ্চুরি। আমরা এখানে বলতেছি যে এর প্রবাবিলিটি বের করতেছি, কন্ডিশন হতে ডি আগে অকার করছে, কিন্তু ডান সাইডে আমি আবার বলতেছি যে আমি ডি এর প্রবাবিলিটি বের করব এ আগে অকার করছে, যেটা কিন্তু বাস্তবে সম্ভব না। এখন আমরা যদি এই বাম পাশটারে যদি এখন বাদ দিয়ে দিই, আমাদের এইটারে যদি আমরা মাথার থেকে একদম চিন্তাটা বাদ দিয়ে দিই, মনে করো এটা নাই, যদি এটার চিন্তা যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখো আমি এখন এই ইকুয়েশনটা নিয়ে কাজ করতেছি না। দেখো তো আমাদের পাশে কি এখন শুধু এই জিনিসটা আছে, এরকম কি বলতে পারি আমি? হ্যাঁ স্যার, অবশ্যই। আমি বলতে পারি, কারণ আমি এখানে এই রিলেশনটা দ্বারা করেছি, আমি এখানে যা ইচ্ছা তাই করতে পারি। যদি করি তাহলে দেখো এখান থেকে কি আমি আরেকটু সিম্পলিফাই করে এই জিনিসটা লিখতে পারি? দেখো তো আমরা কি এখন এই কথাটা লিখতে পারি না, যদি আমি এখানে এই ডিটার এই পাশে নিয়ে এসে করি? হ্যাঁ স্যার। দেখো তো বাবারা সবাই বুঝছো কিনা? মিস্টার আদর তুমি কি ধরতে পারছো? জি স্যার। আচ্ছা, আরেকজনের জিজ্ঞেস করি, মিস্টার নাইম 2018 রোল নাম্বার 9 মিস্টার নাইম তুমি কি ধরতে পারছো বাবা? মিস্টার নাইম তুমি কি আমার কথা ধরতে পারছো? সিরাজ তুমি কি বুঝতে পারছো আমার কথা বাবা? রোল নাম্বার 1 জি আমাদের স্যার, ক্লাসের জি ফার্স্ট স্যার, বয়। ভেরি জি গুড। স্যার। আচ্ছা, জাভেদ তো বুঝছো নাকি? জাভেদ না বুঝলে কিন্তু আমার সবকিছুই বরবাদ। জাভেদ বুঝছো তো? স্যার বুঝছি স্যার, 59। আচ্ছা, জাভেদ বুঝছো তো? জাভেদের সারা শব্দ পাইতেছি না, জাভেদ বুঝছে তো? আচ্ছা ওকে, আমি একদম সিম্পল ভাষায় বলছি। এখন দেখো আমরা এখানে যে জোট চুরিটা করছি, তোমরা এই জোট চুরিটা একটু খেয়াল করো। এখন মনে করো এই জায়গাটা নাই, মনে করো এই জায়গাটা এখন নাই, তাহলে দেখো আমরা এখন লিখতেছি প্রবাবিলিটি অফ এ গিভেন ডি সমান সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ ডি গিভেন এ, নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ ডি। তো এখন এ আর ডি দুইটাই আমার স্যাম্পল স্পেস থেকে আসছে। এখন দেখো আমাদের এই যে সেন্টেন্সটা, আমরা এই যে রিলেশনটা এখন দাঁড়া করাইলাম, এটা সমান সমান এটা যে আমরা দাঁড়া করাইলাম, এটা এই যে এই ডানের বামেরটা সমান সমান যে এটা আমরা লিখলাম, এখানে দেখো তো তাহলে আলটিমেটলি প্রবলেমটা কি হলো। আমাদের ওই গত ক্লাসে যেটাকে আমরা জোচ্চুরি বলছিলাম, এই জোচ্চুরিটারে আমরা এখন একদম দাঁড়া করে দিতেছি, যেটা সত্যি। আমি বলতেছি যে আমার এর প্রবাবিলিটি বের করতে চাই, কন্ডিশন হচ্ছে ডি আগে অকার করছে, এবং এটা বের করার জন্য আমি এখন এমন একটা ফর্মুলা বানাইছি যেখানে আমি বলতেছি যে ডি অকার করার প্রবাবিলিটি আমি জানি, ঠিক কিনা? দেখো তো আমি বলতেছি না যে আমি ডি অকার করার প্রবাবিলিটি এখন আমি জানি, আমি আগে থেকেই বলে দিতেছি না, রাইট? অথবা স্যার আমি আপনি একটু বল দিস কথাটা। আচ্ছা আমি আবার বলি, প্রবাবিলিটি অফ এ গিভেন ডি আমি বের করতেছি, এখানে বলতেছি যে আমি এর প্রবাবিলিটি জানি না, এর প্রবাবিলিটি বের করতে চাই, কন্ডিশন হচ্ছে যে ডি এর প্রবাবিলিটি আমি জানি, ডি আগে অকার করছে এটা আমি জানি। কিন্তু এটার আমি এমন একটা ফর্মুলা বানাইছি যে ফর্মুলা আমি বলতেছি যে এ যে আগে অকার করছে এটার প্রবাবিলিটি আমার জানা আছে,
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক কিনা? মানে তোমরা আমার হ্যাঁ যেটা স্যার। জোচ্চুরি বলছিলে, গত ক্লাসে সবাই আমরা বলছিলাম যে এটা একটা জোচ্চুরি। তাহলে দেখো, আমরা যখন নাকি এর প্রবাবিলিটি বের করতেছি, কন্ডিশন হচ্ছে ডি আগে অকার করছে, এটা আমরা এমন একটা ফর্মুলা নিয়ে আসছি যেখানে আমি বলতেছি যে এ যে আগে অকার করছে এটার প্রবাবিলিটি আমার জানা আছে। বাস্তবে কি এটা সম্ভব? না স্যার, যেটা বার করতেছি সেটা আবার জানা আছে, কিভাবে সম্ভব এটা হয়? তোমরা বাকিরা বলো বুঝতে পারছো কিনা, যে আমি একটা যেটার প্রবাবিলিটি বের করতেছি, আমি প্রবাবিলিটি বের করার আগে থেকেই বলতেছি এটা আমি জানি। এটা কি সম্ভব হতে পারে কখনো? আমি আমার এক্সপেরিমেন্ট করেই নাই, করার আগে আমি বলতেছি যে এটা আমি জানি। এটা কেমনে হতে পারে বলো তো? এটা সম্ভব? ওটাই স্যার, ফালতু ফর্মুলা। মিস্টার কেউ ফরহাদ, যদি আগে থেকে ওই উল্টাটা করে রাখে। মিস্টার শিবলি, মিস্টার শিবলি, তোমার কথাটা আরেকবার বলো। তোমার কথাটা একটু একটু চিন্তা ভাবনার বিষয় আছে, তুমি আরেকবার বলো। মানে কেউ যদি আগে থেকে উল্টা পরীক্ষাটা করে থাকে। কেউ যদি আগে থেকে উল্টা পরীক্ষাটা করে থাকে, কিন্তু বাস্তবে যেটা হয় ম্যাক্সিমাম সময় কিন্তু করা থাকে না। কারণ আমি যখন একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করতেছি, আমার যদি বলে যে আগে আরেকটা ইভেন্ট অকার করছে, আমি বড় জোর সেটাই জানতে পারি। উল্টাটা তো আমার করার কথা না। করা থাকলে তো আমি তখন আর এই ম্যাথই প্রবলেম, আমি তো এই প্রবলেমই বানাইতাম না, বানাইতাম? লজিক না যেটা বলে আমার তো বানানোর কথা না। ওকে, তো এটাই হচ্ছে তোমাদের এখন এই কাটাটা বাদ দিলে এটা সমান সমান এটা যে লিখছি, এটাই হচ্ছে আমার বেস থিওরির বেসিক কনসেপ্ট। যে আমি একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করতে চাই, কন্ডিশন হচ্ছে যে আরেকটা ইভেন্ট আগে অকার করছে। এটাকে আমি ম্যাথমেটিক্যাল জোচ্চুরি দিয়ে এমন একটা ফর্মুলায় নিয়ে আসছি যেখানে বলতেছি যে আমার যার প্রবাবিলিটি আমি বের করতে চাই সেটা আমি আগেই যে অকার করছে তার প্রবাবিলিটি আমার জানা আছে, এবং প্রবাবিলিটি অফ এ আমার জানা আছে, এটা আমি ধরে নিতেছি। এটাই হচ্ছে আমার বেস থিওরির গোড়ার কথাটা। আচ্ছা, তো তোমাদেরকে এই যে এতগুলা কথা বললাম, বলার কারণ হচ্ছে যেটা, আমি তোমাদেরকে আরেকটু বলি। তোমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তোমরা যারা পড়তেছো, তোমাদের যেমন অনেক ব্রাঞ্চ আছে, তোমরা ফেব্রিকের স্টুডেন্ট, তোমাদের ইয়ার্নের ফ্রেন্ড আছে, অ্যাপারেলের ফ্রেন্ড আছে, ওয়েট প্রসেসের ফ্রেন্ড, তোমাদের যেমন অনেক ব্রাঞ্চ আছে। স্ট্যাটিস্টিক্স এর দুইটা মেজর ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্টিস্ট। ফ্রিকোয়েন্টিস্টের লোকজন বলে যে একটা এক্সপেরিমেন্টের করার পরেই শুধুমাত্র আমি বলতে পারবো যে প্রবাবিলিটি কত কত হবে, তার আগে আমি বলতে পারবো না। তোমরা যেটা আমার সাথে এতক্ষণ একমত হইলে যে আমি এক্সপেরিমেন্ট করার আগে তো প্রবাবিলিটি বলতে পারবো না, রাইট? এটা হচ্ছে একটা ওপিনিয়ন, যে এদেরকে আমরা বলি ফ্রিকোয়েন্টিস্ট, যে এক্সপেরিমেন্ট করার পরে সেখান থেকে বলতে পারবো যে আমার এর প্রবাবিলিটি কত, তার আগে না। আর আরেকটা হলো গিয়া, যারা এই ফর্মুলাটা বিশ্বাস করে, এরা বলে যে না, এটা হইতে পারে এবং এটা হওয়ার জন্য বাস্তবে কিন্তু আমরা এটা জানি না। এটা ওরাও স্বীকার করে যে এটা কিন্তু আমরা জানি না। তো ওরা তখন করে কি, এটার একটা মান ওরা ধরে নেয়। এটার একটা মান ধরে নিয়ে ওরা এই মানটা অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করে। গ্রুপের লোকজন আমরা বলি যে এরা বেজিয়ান গ্রুপের লোক। তো তোমরা যেহেতু আমার কথাগুলো এতক্ষণ শুনছো, যতটুকু বুঝছো তোমরা, আমি একজন ফ্রিকোয়েন্টিস্ট। আমি বিশ্বাস করি যে এক্সপেরিমেন্ট করার আগে প্রবাবিলিটি জানা সম্ভব না। কিন্তু আমার অনেক ফ্রেন্ড আছে যারা নাকি এই বেজিয়ান গ্রুপের লোক, তারা মনে করে যে এটা সম্ভব। তবে এটাও ওরা স্বীকার করে যে একদম এক্সাক্ট মানটা আমি জানি না। আমার এই ডি গিভেন এ যেটা বা প্রবাবিলিটি অফ এ যেটা, এটার একদম এক্সাক্ট মানটা আমরা জানি না। তো এই ক্ষেত্রে আমার ওই ফ্রেন্ডরা যে কাজটা করে, ওরা করে কি, এটার অনেকগুলা মান ওরা এজিউম করে নেয়, যে এই মানটা 5 হইতে পারে, 7 হইতে পারে, 10 হইতে পারে, এরকম অনেকগুলা মান ওরা ধরে নেয়। ধরে নিয়ে ওরা এক্সপেরিমেন্ট করতে থাকে যে কোন মানটা নিলে এই ইকুয়েশনটা হোল্ড করবে, এটা দুই পাশ সমান আসবে, এটা ওরা চেক করার চেষ্টা করে। তোমরা কি আমার কথা কিছুটা ধরতে পারছো বাবারা? স্ট্যাটিস্টিক্স এর দুইটা ব্রাঞ্চ স্যার কিছুটা ধরতে পারছো? একটু হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো আমি একজন ফ্রিকোয়েন্টিস্ট, আমি বেজিয়ানে বিশ্বাস করি না। তবে কপালের দোষে মাঝে মধ্যে আমারও বেজিয়ান করতে হয়। আমার পিএইচডি থিসিসের একটা পর্যায়ে আমার উস্তাদ, আমার সুপারভাইজার আমারে বলছে যে তুমি বেজিয়ান দিয়ে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখো রেজাল্টটা কি আসে। তো ওরা এই যে কথাটা তোমাদের বললাম যে আমরা জানি না আসলে এই ডি গিভেন এর মান কত হবে, আমরা তো জানি না, আমরা তো মানটা ধরে আমরা এক্সপেরিমেন্ট করতে থাকি, বারবার বিভিন্ন মান দিয়ে দেখতে থাকি যে কখন আমাদের এই দুইটা পার সমান হবে। তো যেই কারণে এই এক্সপেরিমেন্ট গুলোতে সময় অনেক লাগে। যেমন তোমরা যদি কখনো তোমরা বুঝবা না, তারপর আমি একটু শর্টকাটে বলি। আমার নামে একটা ম্যাথমেটিক্যাল মডেল আছে, তো আমি যে মডেলটা ইউজ করি, আমার এই মডেলের রেজাল্ট পাইতে সময় লাগে 3 ঘন্টা। সেম কাজটা যখন নাকি আমি এই বেজিয়ান অ্যাপ্রোচ দিয়ে করি, যখন আমি আমার এই মানটা জানা নাই, আমার এই মানটা সমানে একটার পর একটা গেস করে করে করতে হয়, আমি খুব শর্টকাটে যখন কাজটা করছি তখন আমার 5 দিন সময় লাগছে সেম কাজটা করতে। সমস্যাটা বুঝতে কি পারছো? হলো কারণ স্যার এটা? কারণ ওই যে আমি যখন করতেছি, আমি এক্সপেরিমেন্ট করে আমি আমার প্রবাবিলিটি সরাসরি বের করতেছি, আমি এক্সপেরিমেন্ট করতেছি, আমি জানি আমার এই মানটা কত। এক্সপেরিমেন্টের রেজাল্ট নিয়ে যেটা আমি আমার চোখে দেখতেছি, যেটা আমি বিশ্বাস করতেছি, সেটা নিয়ে আমি কাজ করতেছি। কিন্তু এটার বেলায় যখন নাকি আমি বেজিয়ান করতেছি, তোমরা নিজেরাও এগ্রি করতেছো যে আমি তো এটা এক্সপেরিমেন্ট করি না, আমি মান কই থেকে পাবো। তখন আমার কি করতে হয়, বিভিন্ন মান নিয়ে বসায় বসায় দেখতো যে কোন মানটা নিলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়। তো যে কারণে আমি যখন নাকি এরকম অনেক মান নিয়ে কাজ করছি আমার এই পিএইচডি থিসিসে, তা আমার নিজের মডেলের সময় লাগে 3 ঘন্টা,
এর মডেলে কাজ করতে গেলে সময় লাগে অ্যাটলিস্ট 5 দিন, আর যদি খুব ভালো কম্পিউটার নিয়ে আল্লাহর রহমতে মাঝে মাঝে 10-15 দিনও লেগে যায়। মিস্টার ফরহাদ তুমি কি বলো? বেজিয়ান লোকেদের তাহলে ভাগ্য ভালো হয়েছে থাকতে স্যার। হবে, নইলে হবে না। হ্যাঁ, হোয়াটএভার, কিন্তু আমার অনেক ক্লোজ ফ্রেন্ড আছে যারা বেজিয়ান গ্রুপে কাজ করে, এবং আমিও এদেরকে ফালাই দিতে চাই না, কারণ কোনো কোনো ক্ষেত্রে না বেজিয়ান অ্যাপ্লাই না করে উপায় থাকে না। তোমাদেরকে যে এতগুলো কথা বললাম, তারপরেও তোমাদের আমি বেস থিওরি পড়ে দিচ্ছি। কেন পড়ে দিচ্ছি? কারণটা আমি তোমাদের এখনই দেখাবো, কারণ তোমাদের বেস থিওরিটা লাগবে। কোনো কোনো ছোট ছোট জায়গায় বেস থিওরি খুব ভালো অ্যাপ্লিকেশনে লাগে, সেই জন্যই তোমাদের আমি বেস থিওরি পড়ে দিচ্ছি। আচ্ছা বাবার, আমাদের আরো 20-25 মিনিট লাগলে সমস্যা নাই তো? লেডিজ এন্ড জেন্টলম্যান, আর 20-25 মিনিট লাগলে কি তোমরা মাইন্ড করবো আমার সাথে? না স্যার। না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, আই হাইলি অ্যাপ্রিশিয়েট দিস। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এই ফর্মুলাটাতে আমরা বলছি যে এখানে এ ও একটা ডি ও একটা, আমার এখানে ইভেন্ট দুইটাই, এ একটা ডি একটা। এখন আমাদের স্যাম্পল স্পেসের মধ্যে যদি এ কে আমরা অনেকগুলা ভাগে ভাগ করি, মনে করো এটা আমাদের স্যাম্পল স্পেস, এখানে আমরা এ কে অনেকগুলা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে A1, এই ভাগটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, এটা হচ্ছে এ কে। তাইলে দেখো, তাইলে আমার এই এ যেটা আছে এটাও কি এখন অনেকগুলা ভাগে ভাগ হয়ে যাবে না? একদম সিম্পলি যদি চিন্তা করো, মনে করো আগে আমার এ যেটা ছিল, আগে আমি বলছিলাম যে আমার স্যাম্পল স্পেসে ইভেন মাত্র দুইটা, এ আর ডি, আর কিছু নাই। এখন আমি বললাম যে ডিটা যেমনে আছে সেমনি আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এ যেটা, এর মধ্যে অ্যাকচুয়ালি অনেকগুলো ছোট ছোট ভাগ আছে। আচ্ছা, আমি আরেকটু রিয়েল লাইফে এক্সাম্পল দিই। মনে করো ডি হচ্ছে আমরা ক্লাস করতে আসতেছি, আর এ হচ্ছে আমরা নাস্তা খেয়ে আসছি কিনা। এভাবে চিন্তা করো যে আমি বললাম যে ডি হচ্ছে তোমরা ক্লাস করতে আসছো, এটা হচ্ছে এই ইভেন্টটা, আর এ হচ্ছে তোমরা নাস্তা খেয়ে আসছো কিনা সেই ইভেন্টটা, আমরা নাস্তা খেয়ে আসছি কিনা সেই ইভেন্টটা। তাহলে এখন দেখো আমাদের নাস্তা খাওয়ার যে ইভেন্টটা, আমাদের এই ক্লাসে এই মুহূর্তে 63 জন আছে, তাহলে 63 জনের জন্য কি আলাদা আলাদা ভাগ হবে না নাস্তা খাওয়াটা? হ্যাঁ স্যার। সবাই কি ধরতে পারছো আমার এই অদ্ভুত এক্সাম্পলটা? হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা কি ধরতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ভেরি গুড। আমরা আগে শুধুমাত্র বলছি যে নাস্তা খাই আসছি, এখন আমরা বলতেছি যে না, আমরা শুধু একা নাস্তা খাইনি, আমরা 63 জনই নাস্তা খেয়েছি কিনা এটাও আমি চিন্তা করতে চাই। ক্লাস করতে আসার আগে ডি যেটা, ডি হচ্ছে ক্লাস করতে আসার ইভেন্ট, আমরা শুধু একার কথা চিন্তা করতেছি না, যে এখানে আমাদের 63 জন আছে। এ ওয়ান হচ্ছে মনে করো মিস্টার সিরাজ, তোমাদের রোল নাম্বার ফার্স্ট বয়। A2 হচ্ছে তোমার মাহমুদ। A3 যার রোল 3 করতে করতে একদম লাস্টের জন হলো তোমাদের সেবক আমি ডক্টর ফজলে রাব্বি, আমি হচ্ছি একে। তাহলে আমরা সবার নাস্তা খাওয়াটা আমি এরকম ভাগ করে ফেলছি। যখন ভাগ করতেছি তখন দেখো প্রত্যেকের জন্য কিন্তু আমি একটা করে বের করতে পারি যে আমি ক্লাস করতে যে আসছি নাস্তা খেয়ে আসছি কিনা, পারি না বের করতে? হ্যাঁ তখন স্যার। এটা কি হবে? প্রবাবিলিটি অফ A1 গিভেন ডি, যে মিস্টার সিরাজ ক্লাস করতেছে, সে নাস্তা খেয়ে আসছে কিনা তার প্রবাবিলিটি বের করতেছি। প্রবাবিলিটি অফ A2 গিভেন ডি, তার মানে মিস্টার মাহমুদ নাস্তা খেয়ে আসছে, তার প্রবাবিলিটি বের করো, কন্ডিশনাল সে আমার ক্লাস করছে। এরকম সবার জন্য তো আলাদা আলাদা করে বের করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। এবং তখন কিন্তু প্রত্যেকের জন্য আমার এই ক্লাস করার ইভেন্টটাও কিন্তু প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে চলে যাবে, ঠিক না? তখন কিন্তু আর ক্লাস করাটা কিন্তু একা না, তখন এই সবার জন্য আলাদা আলাদা করে ক্লাস করাটাও চিন্তা করতে হবে। সবার জন্যই তখন চিন্তা করতে হবে সে নাস্তা খাইছে কিনা এবং ক্লাস করছে কিনা, রাইট? সেই কারণে স্যার। তখন আমার এই যে ফর্মুলাটা দেখতেছো এটার মধ্যে সামান্য চেঞ্জ হয়ে এটা তখন হয়ে যাবে এরকম, যে প্রবাবিলিটি অফ এআই গিভেন ডি, এআই হচ্ছে প্রত্যেকের জন্য। ধরো এখন রোল নাম্বার 16 মিস্টার খাইরুল, সে নাস্তা খাইছে কিনা তার প্রবাবিলিটি গিভেন সে আমার ক্লাস করছে, তার প্রবাবিলিটি কি হবে? মিস্টার খাইরুলের জন্য নাস্তা খাওয়ার প্রবাবিলিটি ইনটু প্রবাবিলিটি অফ ডি গিভেন মিস্টার খাইরুল নাস্তা খাইছে, যে সে আমার ক্লাস করছে, তার প্রবাবিলিটি গিভেন হচ্ছে সে নাস্তা খেয়ে আসছে, আর লাস্টে নিচেরটা হচ্ছে আমার ক্লাসের প্রবাবিলিটি। এখন এভাবে যদি আমি সবার জন্য বের করি, এখানে আমি চিন্তা করছি শুধুমাত্র খাইরুলের জন্য। এখন যদি তোমাদের সবাইরে চিন্তা করি, 63 জন্য যদি চিন্তা করি, তখন ইন জেনারেল কি হবে? এই প্রবাবিলিটি অফ ডি যেটা, সেটাও তখন সবার জন্য আলাদা আলাদা ভাগ হয়ে যাবে আমার পুরো স্যাম্পল স্পেসে, ঠিক না? যে মিস্টার খাইরুল, তার জন্য নাস্তা খাওয়ার প্রবাবিলিটি ইনটু আমার ক্লাস করার প্রবাবিলিটি, তারপরে মিস্টার সিরাজ, তার জন্য আমার ক্লাস করার প্রবাবিলিটি ইনটু নাস্তা খাওয়ার প্রবাবিলিটি, সবগুলো তখন আলাদা ভাগ হয়ে যাবে, যে কারণে আমার প্রবাবিলিটি অফ ডি যেটা, সেটাকেও তখন আমার স্যাম্পল স্পেস পুরোটাতে ভাগ হয়ে চলে যাবে, ঠিক না? আচ্ছা আচ্ছা, স্যার। বাবারা, তোমরা কি আমার কথাটা কিছুটা ধরতে পারছো? হ্যাঁ স্যার, একটু ধরতে পারছি। স্যার আরেকবার স্যার। আরেকবার বলবো? জি স্যার।
আচ্ছা আমি আরেকবার বলি। তো তোমরা আমি এই নাস্তা খাওয়া আর ক্লাস এইভাবে যদি চিন্তা করি, মনে করো আমি একজনের জন্য চিন্তা করতেছি। এ হচ্ছে ক্লাস করার ইভেন্ট, এ হচ্ছে নাস্তা খাওয়ার ইভেন্ট, আর ডি হচ্ছে আমার ক্লাস করার ইভেন্ট। তাইলে এখন আমি যদি বলি মিস্টার তারেকের জন্য, মিস্টার তারেক ক্লাস করতে আসছে একা, এবং সে ক্লাস করতে আসছে এবং সে নাস্তা খাইছে কিনা সেটা আমি নিয়ে কাজ করতেছি। যে মিস্টার তারেক নাস্তা খাইছে কিনা তার প্রবাবিলিটি বের করতে চাই, কন্ডিশন হচ্ছে সে আমার ক্লাস করছে। তাহলে এটার জন্য ফর্মুলাটা কি হইতেছে? প্রবাবিলিটি অফ মিস্টার তারেকের নাস্তা খাওয়ার প্রবাবিলিটি ইনটু প্রবাবিলিটি অফ সে আমার ক্লাস করছে গিভেন সে নাস্তা খাইছে তার প্রবাবিলিটি ডিভাইডেড বাই হলো আমার ক্লাসের প্রবাবিলিটি। আচ্ছা, এটা হলো যখন নাকি মিস্টার তারেক একা তখন। এখন আমরা দেখতেছি অ্যাকচুয়ালি মিস্টার তারেক একা না, তার সাথে কিন্তু তার অনেক ফ্রেন্ড আছে। মিস্টার খাইরুল আছে, মিস্টার সিরাজ আছে, মিস্টার জাভেদ আছে, রাব্বি আছে, সবাই আছে। তাহলে সবাই যখন আছে, কাজে আমার এই ক্লাস করার ইভেন্টটাও কিন্তু তখন সবার মধ্যে ভাগ হয়ে যেতেছে না? সবাই তো ক্লাস করছে এবং সবাই নাস্তা খেয়েছে কিনা সেটাও তখন মিস্টার তারেককে চিন্তা করতে হবে। কাজেই আমার এই প্রবাবিলিটি অফ ডিটা তখন কি হবে? প্রত্যেকের নাস্তা খাওয়ার ইভেন্ট ইনটু আমার ক্লাস করছে কিনা সেটার যে কন্ডিশনাল প্রবাবিলিটি সেটার গুণফল, এই সবটার সামটা হবে তখন আমার এই প্রবাবিলিটি অফ ডি। রাইট? জি স্যার। তারেক বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আচ্ছা এখন তুমি একটা সত্যি কথা বলো, তুমি নাস্তা খাই আসছো তো আসলে? নিচে সামেশন যেটা স্যার, মিস্টার তারেক তুমি নাস্তা খাইছো তো আসলে? না স্যার, এখনো খাই নাই। মারছে আমারে। আচ্ছা মিস্টার শিবলি তুমি জানি কি বলতেছিলা, বলো তো বাবা। স্যার নিচে যে সামেশন আমরা যেটা দিছি, সামেশন অফ প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ ডি আফটার এ, হ্যাঁ, ওইটা স্যার এটার রেজাল্টটা প্রবাবিলিটি অফ এ কমন ডি ছিল না স্যার? ওইটা ছিল আগে, কিন্তু এখন যখন নাকি আমার এই ক্লাসের ইভেন্টটারে ভাঙাইতেছি তখন তো আমার দুইটা জিনিসই চিন্তা করতে হবে একসাথে। ওইটা আমার বেসিক কন্ডিশনাল প্রবাবিলিটি যে ফর্মুলাটা ছিল তখন কিন্তু আমার ইভেন্ট ছিল একটা, লোকও ছিল একটা, তখন কিন্তু ভেজাল ছিল না। কিন্তু এখন কিন্তু আমার এর মধ্যে কিন্তু মাল্টিপল লোক। এখন এ কিন্তু তোমরা সবাই, আমরা 63 জনের নাস্তা খাওয়াটা চিন্তা করতে হচ্ছে আমার ক্লাসের সাথে, যে কারণে এখন এটাকে আমার সাম হিসাবে চিন্তা করতে হবে। এখন আর ওই একটা ইন্টারসেকশন দিয়ে তুমি সবগুলা পাবা না। তুমি চাইলে ইন্টারসেকশন আকারেও চিন্তা করতে পারো, কিন্তু ভাঙাইলে তুমি যদি কাটাকুটি করো ম্যাথমেটিক্যালি তোমরা দেখবা যে আলটিমেটলি এই জিনিসটাই আসবে, এই সামটাই আসবে। তুমি যদি একটু জটিল ভাবে ভাঙাইতে চাও, তোমরা যদি দরকার নেই স্যার ওই ভাঙানোর। তুমি সিম্পলি থাকো, আমি একদম সিম্পল ভাবে তোমার বলছি। আর তোমরা যারা আগ্রহী তোমরা বেস থিওরির যে প্রমাণটা কিভাবে এই ফর্মুলাটা আছে তোমরা চাইলে প্রমাণটা বইয়ে দেখতে পারো, যে কোনো বইয়ে পাবা। আমার মনে হয় অত কঠিন প্রমাণে যাওয়ার দরকার নেই, আমি একদম সিম্পলি তোমাদের বললাম যে কিভাবে এই ফর্মুলাটা কাজ করে। আচ্ছা তোমরা বাবারা সবাই মোটামুটি বুঝছো না কিভাবে আসছে ফর্মুলাটা? হ্যালো, তোমরা সবাই স্যার মোটামুটি? হালকা পাতলা বুঝলাম। বাস, তোমরা হালকা পাতলা বুঝলে আমি মহা খুশি। এখন তোমরা এক কাজ করো, একটু কষ্ট করে ফর্মুলাটা লেখা ফেলো, এরপরে তোমাদেরকে ম্যাথ করাবো। আহ, সুগই সেনা সেনপাই এটা কে? সুগই সেনপাই এটা কে? কোনো এনিমি লাভার হয়তো হবে। তুমি কে বাবা? তোমার নাম তো আমি দেখছি বলে মনে পড়ে না। এই নামে কেউ ছিল তোমাদের ক্লাসে? আমি কিন্তু মনে করতে পারতেছি না, পরে কিন্তু আমি পার্সেন্টেজ দিতে পারবো না। স্যার এটা কোরিয়া তো থেকে আননোন। আসছে। কে? আসিফ ভাই কি আর নাম কি জানেন? আমি তো কিন্তু পরে পার্সেন্টেজ দিতে পারবো না আমি যদি নাম খুঁজে না পাই। রোল নাম্বার 66 মিস্টার অর্ক, তুমি কি আমার ক্লাসটা মোটামুটি ধরতে পারছো বাবা? অর্ক, কিছুটা ধরতে পারছো? মেজর আপনার কি অবস্থা? ধরতে পারছেন মোটামুটি আমার টপিকটা? মুয়াজ, আপনি কি আমার কথাটা কিছু কিছু ধরতে পারছেন আমার ক্লাসটা?
আচ্ছা লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের কি তোলা শেষ সবার? হ্যাঁ স্যার, শেষ হলো। আর স্যার এই সূত্র দিয়ে কি একবার হচ্ছে কারেক্ট ভ্যালুটা পায় না, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পায়? আচ্ছা আমি তোমাদের এখনই অ্যাপ্লিকেশন দেখাইতেছি। তোমাদের যে অ্যাপ্লিকেশনটা তোমরা কারেক্ট ভ্যালু পাবা, তোমাদের জন্য তোমরা কারেক্ট ভ্যালু পাবা, কারণ তোমাদের জন্য অ্যাপ্লিকেশনটা একটু অন্যরকম। তোমাদের জন্য তোমরা যেই পারপাস এটা ইউজ করবা, তোমাদের জন্য যে পারপাসটা এটা আবার আমি বিশ্বাস করি। কিন্তু যখন নাকি ওরকম বড় সড়ো, মানে আমি যে ধরনের প্রবলেম নিয়ে কাজ করি ওইটার বেলা আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। কিন্তু তোমাদের বেলা আমি মনে করি ঠিক আছে, তোমাদের জন্য তোমরা নিজেরও এগ্রি করবা যে তোমাদের এটা দরকার। আচ্ছা বাবারা, সবার কি তোলা শেষ? হ্যাঁ স্যার। আচ্ছা আমি ম্যাথে যাওয়ার আগে আমি তোমাদের অ্যাপ্লিকেশনটা দেখাইতে চাই যে তোমাদের এই জিনিসটা কেন দরকার। এতক্ষণ যে বের করলাম এই জিনিসটা তোমাদের কেন দরকার আমি একটু তোমাদের ব্যাখ্যা করতে চাই। ব্যাখ্যা শুরু করি। ওকে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকের ক্লাসের পরে তোমাদেরকে আমার স্লাইড দিয়ে দিব, কাজে আমার স্লাইড এখন বাকি যেগুলো আছে তোমরা যদি এখন আপাতত নাও তুলো সমস্যা নেই, আমার এই স্লাইড তোমাদের আজকে ক্লাসের পরে দিয়ে দিব। আচ্ছা ওকে, তাহলে আমি এখন তোমাদেরকে একটু ব্যাখ্যা এটা কেন দরকার। আচ্ছা আমি ফার্স্টে তোমাদেরকে একটা ডায়াগ্রাম দেখাই। মনে করো এটা একটা গার্মেন্টস, আমি খুব সিম্পল একটা লেআউট দেখাইতেছি তোমাদের। এই গার্মেন্টসটাতে মনে করো তোমার নিটিং মেশিন আছে। নিটিং মেশিন কি করে? তোমার ওই যে কাপড় বুনে না সুতা থেকে নাকি? হ্যালো? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা নাহলে এক কাজ করি, আমি জিন্স নিয়ে কথা বলি। মনে করো আচ্ছা তোমাদের ওই ওই লোকটা যে কি, আমি তো বাইর করতে পারলাম না, মিস্টার সুগই সেনপাই, তুমি কিন্তু তোমার পরিচয় দাও নাই বাবা। আচ্ছা তো ধরো মিস্টার সুগই সেনপাই এর একটা গার্মেন্টস আছে, সুগই সেনপাই জিন্স কোম্পানি। তো এই সুগই সেনপাই জিন্স কোম্পানিতে মনে করো তোমার যারা কাজ করে ওয়ার্কাররা, মনে করো একদম ফাইনাল স্টেজ হলো সেলাই করে, একদম লাস্টের কাজ হলো সেলাই করে, ওয়াশ টোয়াশ সব করা শেষ, একদম লাস্টে হলো তোমার সেলাই করতেছে। মনে করো সাধারণত সেলাই টিলাইয়ের পরে নাকি ওয়াশিং করে নাকি, একদম লাস্টে বোধহয় ওয়াশিংটা, ঠিক আছে জিন্সের বেলায়। স্যার আচ্ছা মনে করো একদম লাস্ট স্টেজের কাজ হচ্ছে ওয়াশিংটা, তারপরে সরাসরি মনে করো প্যাকেজ করে ফেলবে। তো মনে করো এই যে বক্স গুলা, এই প্রত্যেকটা বক্স হলো ওয়াশিং এর কাজগুলো চলতেছে, এ ওয়াশ করতেছে, এখানে একজন অপারেটর দাঁড়ায় আছে, সে ধরে ইনপুট দিতেছে এবং ওয়াশ করতেছে। এখানে একজন আছে, সে ওয়াশ করতেছে এবং করার পরে সে তোমার পাঠাই দিতেছে। এভাবে করে সবাই করতেছে এবং করার পরে আলটিমেটলি ফাইনালি কি হবে, এর যে প্রোডাকশনটা সে একটা বেল্টের মধ্যে ছেড়ে দিবে, এর যে প্রোডাকশনটা ওয়াশ করার জিন্সগুলা সে এখানে ছেড়ে দিবে, এর যে জিন্সগুলা সে তার এই হলুদ লাইনটার মধ্যে ছেড়ে দিবে। এই সবগুলো হচ্ছে তোমার এক একটা বেল্ট, এই সবগুলো বেল্টের জিন্সগুলা যায় এই বাদামি লাইনটার মধ্যে পড়বে। পড়ার পরে এখান থেকে তোমার ফাইনাল প্রোডাকশনের জন্য জিন্সগুলারে বক্সের মধ্যে ঢুকায় ফেলবে। তোমরা কি মোটামুটি ধরতে পারছো আমার এক্সাম্পলটা? আমি জাস্ট একটা অ্যালগোরিদম দেখালাম যে কিভাবে কাজ হইতেছে, ফ্যাক্টরির একদম লাস্টের দিকের অ্যালগোরিদম। মোটামুটি ধরতে পারছো আমার পয়েন্টটা আমি কি বলতে চাইতেছি? প্রত্যেকটা বক্স হচ্ছে একটা ওয়াশিং মেশিন, ওয়াশিং প্ল্যান্ট, প্রত্যেকটা প্ল্যান্ট থেকে ওয়াশ হওয়ার পরে এই বেল্টে করে চলে যেতেছে, এটা এই লাল বেল্টে চলে যেতেছে, এটা হলুদ বেল্টে চলে যেতেছে, ফাইনালি এই বাদামি বেল্টে সব জিন্স চলে যেতেছে। আচ্ছা তাহলে পিডিটা তো স্যার বাদামি বেল্ট। হ্যাঁ বাদামি যে বেল্টটা এটা কি স্যার তাহলে সেটা পিডি সামেশন? আরে ওইটা ফালাও, ওইটি চিন্তা, ডিএ ওইটি চিন্তা ফালাও, আগে আগে আমার কথা শুনো। এই বাদামি বেল্ট যেটা, এই বেল্টের মধ্যে তাহলে কি আমার এই ফ্যাক্টরির সব প্রোডাকশনে হিন্দে যেতেছে, রাইট? মিস্টার খাইরুল আমার কথা বুঝতে পারছো? জি স্যার। যে তোমার এই কালো বেল্টের মধ্যে যে জিন্সগুলো আছে আমি জানি যে এটা শুধুমাত্র এখান থেকে আসছে, এই বক্সটা থেকে আসছে, এই বক্সটা থেকে আসছে। এই কালো বেল্টে যে জিন্স আছে আমি জানি এটা এই বক্স থেকে আসছে, এই ছোট বক্সটা থেকে আসছে। আচ্ছা লাল বেল্টের মধ্যে যে জিন্সগুলো আছে আমি জানি এটা এই মাঝখানের এই বক্সটা থেকে আসছে। হলুদ বেল্টের মধ্যে যে জিন্সগুলো আছে আমি জানি এটা এই বক্স থেকে আসছে, ঠিক আছে? এখন মনে করো আমি বললাম যে এটা হলো এ মেশিন, এ অপারেটর এটাতে কাজ করতেছে, তাহলে সে একটা জিন্স প্রডিউস করছে, তার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ এ। বি একটা জিন্স রে ওয়াশ করছে, তার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ বি। আর একদম লাস্টেরটা যেটা তার নাম দিলাম এইচ, সে প্রডিউস করছে, তার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ এইচ।
আচ্ছা, এখন মনে করো এই কালো বেল্টে যতক্ষণ জিন্সটা আছে আমি জানি যে এটা এ বানাইছে, ঠিক কিনা মিস্টার খায়রুল? হ্যাঁ স্যার। যতক্ষণ কালো বেল্টে আছে আমি জানি যে এই জিনিসটা আমার এই এ বানাইছে, যতক্ষণ লাল বেল্টে আছে আমি জানি যে বি বানাইছে, হলুদ বেল্টে আছে আমি জানি এইচ বানাইছে। কিন্তু যদি বাদামি বেল্টে যখন চলে যাবে তখন কি আর আমি বলতে পারবো যে কোনটা কার কাছ থেকে আসছে? বলার কোনো উপায় আছে তখন আর? না কারণ স্যার। তখন কিন্তু সবারটা একসাথে বেল্টে চলে গেছে, আমি কিন্তু তখন আর জানি না কে কোনটা বানাইছে। এখন মনে করো এই এ এর মধ্যে যদি একটা ফল্ট, একটা জিন্সের মধ্যে ফল্ট পাওয়া যায়, রংটা ঠিক মতো হয় নাই, এই লাল লাইনের মধ্যে যদি একটা জিন্স পাও যেটার মধ্যে রংটা ঠিক মতো আসেনি, আমি তো দেখলেই ধরতে পারবো যে এটা এই লাল লাইনের মধ্যে যদি একটা ফল্ট পাই আমি বলতে পারবো যে এটা এই বি করছে, বি এর মেশিন থেকে ভুলটা হয়েছে। এখানে যদি একটা জিন্সের মধ্যে দেখি উল্টাপাল্টা কোনো ভুল আছে আমি বলতে পারবো যে এটা এ কাছ থেকে আসছে। সিমিলারলি এইচ এর কাছ থেকে যদি আসে, আমি যদি হলুদ লাইনের মধ্যে যদি কোনো প্রবলেম পাই আমি বলতে পারবো এটা হলুদের, এটা এইচ এর কাছ থেকে আসছে। কিন্তু এই বাদামি লাইনে যদি আমি একটা জিন্সের মধ্যে কোনো প্রবলেম পাই আমি কি বলতে পারবো এটা কার কাছ থেকে আসছে? না স্যার। এক্স্যাক্টলি। তাহলে এখন মনে করো আমি বললাম যে একটাতে যদি ডিফেক্ট পাই তার মানে কি প্রবাবিলিটি অফ ডি গিভেন এ, এটা এটার মধ্যে ভুল, এটার মধ্যে ডিফেক্টেড হওয়ার প্রবাবিলিটি গিভেন এটা এ বানাইছে, এটা আমি জানি, রাইট? এটা আমি জানতে পারি কারণ এ সারাদিন কাজ করতেছে, সে জানে সে কয়টা ভুল করতেছে, এটা এক্সপেরিমেন্টের রেজাল্ট আমি জানি, ঠিক কিনা? আরেকবার একটু বলুন দেখি। আমি আরেকবার বলি, মনে করো এ মেশিন, এই এ অপারেটর যে সারাদিন জিন্স ধুইতেছে, এর সবগুলা জিন্স কালো লাইনের মধ্যে আছে, তাহলে এর একটা জিন্সে যদি ডিফেক্ট থাকে, ডিফেক্টারে মনে করো আমি ডি ইভেন্টটা দিয়ে প্রকাশ করতেছি, তাহলে একটা জিন্সের মধ্যে ডিফেক্ট আসতেছে, প্রবাবিলিটি অফ ডি, তার কন্ডিশন কি যে সেটা এ বানাইছে, ডি একটা জিন্সের মধ্যে ডিফেক্ট পাওয়া গেছে এবং তা এটা এ বানাইছে, এই কালো লাইনের মধ্যে ডিফেক্টেড পাওয়ার প্রবাবিলিটি অফ ডি গিভেন এ, এটা তো আমি জানতে পারি না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এটা আমার পক্ষে জানা সম্ভব কারণ এ সারাদিন মেশিনের মধ্যে রং করতেছে এবং তার সবগুলা জিন্স এই কালো লাইন দিয়ে যেতেছে, সে কিন্তু জানে তার এই মানটা কত হইতে পারে। সে প্রবাবিলিটি অফ এও আমরা জানি যে এ কয়টা জিন্স প্রডিউস করছে, প্রবাবিলিটি অফ ডি গিভেন এ এটাও আমি জানি যে সে তার কয়টা ভুল আসে। সিমিলারলি বি যে অপারেটর তার জন্য প্রবাবিলিটি অফ বি আমি জানি, প্রবাবিলিটি অফ ডি গিভেন বি এটাও আমি জানি যে সে কয়টা ভুল করতে পারে। সিমিলারলি একদম এইচ এর জন্য এইচ এর প্রডিউস করার প্রবাবিলিটি অফ এইচ, এবং সে ভুল করছে, প্রবাবিলিটি অফ ডিফেক্টেড গিভেন এইচ বানাইছে, আমি একটা ডিফেক্টেড পাইছি এবং কন্ডিশন হচ্ছে যে সেটা এইচ বানাইছে, তার প্রবাবিলিটি এটা আমি জানি, রাইট? তার মানে এই চারটা, এই সবগুলা মান আমার জানা আছে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। কিন্তু আমি যদি এই জায়গায় একটা ডিফেক্টেড পাই, এটা এ বানাইছে, তার প্রবাবিলিটি কি আমি জানি? এখানে আমি একটা ডিফেক্টেড পাইছি, এই এই ক্রস এই চিহ্ন যেটা ডিফেক্টেড পাইছি, এখন এটা বি বানাইছে, প্রবাবিলিটি অফ বি, বি ভুলটা করছে, কন্ডিশন হচ্ছে যে আমি এখানে ডিফেক্টেড পাইছি, এটা কি আমি জানি? না স্যার, এটা তো এটা তো আমরা জানি না। এই জিনিসটা বের করার জন্য আমরা আমাদের এই বেস থিওরামটা ইউজ করব, কারণ এইখানে আমি কিছু কিছু জিনিস জানি, কিছু কিছু জিনিস জানি না, এই পাশের গুলো আমি জানি, এটা আমি বের করতে চাই, এটা জানার জন্য আমি তখন আমাদের এই বেস থিওরামটি ইউজ করব। কারণ এখন যখন নাকি আমি এটা বের করব, এটা বের করার জন্য এদিকে সবগুলা কন্ডিশনাল ইভেন্ট আমার জানা আছে, কাজেই এই মানগুলা বের করার জন্য আমি তখন এই গিভেন মানগুলাকে আমরা ইউজ করব, করে আমরা বের করব যে এখানে কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর, ধরো আমি ধরো আমি যে এই 2018 ব্যাচের রোল নাম্বার 77 জেনেসা, মনে করো জেনেসা, এই জেনেসা হচ্ছে আমাদের কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর, সে যদি এখানে একটা ভুল পায়, সে যদি বের করতে চায় যে এ ভুলটা করছে তার প্রবাবিলিটি কত, সে দেখছে ডিফেক্টেড, সে এ করছে তার প্রবাবিলিটি বের করতে চায়, সে তখন এই গিভেন মানগুলা থেকে এই প্রবাবিলিটি গুলা সে বের করতে পারবে। বাবারা তোমরা সবাইকে আমার পয়েন্টটা ধরতে পারছো, কেন আমাদের বেস থিওরিটা দরকার হবে, আমরা কিভাবে ইউজ করব কোয়ালিটি কন্ট্রোলে? হ্যাঁ স্যার, বুঝলাম। স্যার এখন ধরতে পারছি স্যার। হ্যাঁ বলো মিস্টার আশরাফুল, বলো কি প্রশ্ন? স্যার এখন ধরতে পারছি স্যার, কিছুটা বুঝতে পারছি এখান থেকে। ভেরি গুড, আই এম ভেরি প্রাউড অফ ইউ, আই এম ভেরি প্রাউড অফ অল অফ ইউ। আচ্ছা তাহলে এখন এক কাজ করো, তোমরা কাইন্ডলি এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, আমরা এখন এই ম্যাথটা করব, তোমরা এই স্লাইডটার একটা স্ক্রিনশট নাও, আমি এখন এই ম্যাথটা করব। স্যার এগুলা কি ইউজ করে আসলে একবার প্র্যাকটিক্যাল লাইফে, মানে যে প্র্যাকটিক্যাল আমাদের লাইফে টেক্সটাইল সেক্টরে? কোয়ালিটি কন্ট্রোলের জন্য ইউজ করতে হবে। এখন আমি কখনো সরাসরি তোমরা তো বোধহয় জানো আমি একজন স্ট্যাটিস্টিশিয়ান, আমি
আমি এই মুহূর্তে কাজ করি, মরা মানুষ নেই, আমি টেক্সটাইল সেক্টরে কাজ বলতে গেলে করিই না। তবে কোয়ালিটি কন্ট্রোলে এটা লাগার কথা, এখন করে কিনা আমি জানি না, কিন্তু এটা কোয়ালিটি কন্ট্রোলে খুব ইফেক্টিভ একটা জিনিস। কি বলো মিস্টার শিবলি? তুমি আমার ক্লাসটা জি যতটুকু স্যার, বুঝছো, অবশ্যই স্যার। তোমরা তো অন্তত আমার সাথে একমত যে আমরা কোয়ালিটি স্যার কন্ট্রোলে। হ্যাঁ বলো। স্যার এই ম্যাথটা মোস্ট প্রবাবলি স্যার আমি আগে করছিলাম, কিন্তু স্যার বায়াস দিয়ে করি নাই স্যার, নরমালি করছিলাম স্যার। যখন নাকি মাল্টিপল ABCD অনেকগুলা যখন থাকবে এবং যখন নাকি ডিফেক্টেড এর ঘটনা আছে, তখন তোমার বেস থিওরি করতে হবে, না করে উপায় নেই। তোমরা তোমাদের পুরানো বইগুলো চেক করে দেখো, তোমাদের নাট বল্টুর অঙ্ক করে, তো নাট বল্টুর অঙ্ক যা জি স্যার, আছে ওই নাট বল্টুর অঙ্কই স্যার, নাট বল্টুর অঙ্কই স্যার। তোমরা ওই বেস স্যার থিওরি ঠিক। দিয়ে করছো, তুমি চেক করে দেখো, এটা বেস থিওরি ছাড়া পারবা না তোমরা। না স্যার, বায়াস থিওরি দিয়েই করছি। এটা বেস থিওরি দিয়ে বায়াস করছো। থিওরি দিয়ে করা আছে স্যার এটা। হয়তো এটা- জানতাম না স্যার, বায়াস থিওরি নামটা না জানতাম রে না ঠিক। বাবা, তুমি তখন নামও জানতা, কিন্তু আমি তোমাদেরকে যেটা করছি অন্যদের সাথে পার্থক্য আমার যেটা, আমি তোমাদেরকে ডায়াগ্রামটা দিয়ে পড়েছি, যে কারণে তোমরা হয়তো এখন ওইভাবে চিন্তা করতেছো। আগে তো ডায়াগ্রাম দিয়ে পড়ো না, এখন আমি তোমাদের ডায়াগ্রাম দেখাচ্ছি, যে কারণে তোমার মাথায় চিন্তাটা এখন এইভাবে আসতেছে। তোমরা বেস থিওরি দিয়েই পড়ছো, আগেও বেস থিওরি দিয়েই পড়ছো। আমি তোমাদের কেন দরকার সেটা আমি এভাবে তোমাদের এই অ্যালগরিদমটা দেখাইছি, এই জন্য তোমরা এখন একটু অন্য মনে হতে পারে, বেস থিওরি দিয়েই করছো। আচ্ছা বাবারা, তোমরা কি এই প্রশ্নটা তুলছো, স্ক্রিনশটটা নিছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা আমি তাহলে এখন এটা সলভের কাজে হাত দিই। ওকে। আচ্ছা তাহলে তোমরা সবাই দেখো, আমি সলভ করার আগে আমি তোমাদেরকে একটু ইয়াটা বলি। ফার্স্টে তোমরা একটু কয়েকটা কথা লিখে ফেলো সলভের মধ্যে। ফার্স্টে লেখা ফেলো আমাদের যে কথাগুলো লিখতে হয়। সলভের মধ্যে লেখো লেট এ বি সি। স্যার ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে না স্যার। ওহ সরি এক্সট্রিমলি সরি। আচ্ছা লেট এ বি সি প্রডিউসড দ্য বোল্ট the bolts are denoted by event A, B and C respectively. Event of getting a defected bolt is denoted by D and the sample space is denoted by capital S. এই চারটা লাইন লিখে ফেলো। প্রবাবিলিটি যে কোনো ম্যাথে ফার্স্টে এই চারটা লাইন তোমাদের লিখতে হবে। ফার্স্টে তোমাদেরকে ইভেন্টগুলো ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। এটা হচ্ছে আমার প্রবাবিলিটির যে কোনো ম্যাথে প্রথম কাজ হচ্ছে এটা। আচ্ছা আমি কি তোমাদেরকে টায়ার্ড বানায় ফেলছি? মিস্টার সাইফুল, না স্যার। আমি কি বেশি টায়ার্ড করে ফেলছি? আমি তোমাদেরকে আচ্ছা আমি সরি যদি করে ফেলি, তবে আমি আশা করি তোমরা ম্যাথটা এনজয় করবা। আমি তোমাদের জন্য একটু অন্যভাবে ম্যাথটা সলিউশন দ্বারা করেছি। আচ্ছা তোমরা কি লেখছো বাবারা এই চারটা লাইন? স্যার একটু স্যার। লেখা হইলে আমাকে একটু বলো। আমি আমি আছি, আমি লাইনে আছি, আমাকে একটু বলো লেখা হইলে। লেখছো বাবারা? হ্যাঁ স্যার শেষ। সবার শেষ? সুজানা আম্মা তুমি কি স্যার। আসো এখন? সুজানা আম্মা তুমি কি আসো এখন? জি স্যার। লেখা শেষ? জি স্যার। ভেরি গুড। ওকে আমরা এখন তাহলে সলিউশনের কাজে হাত দিতেছি। আমি আমার পিডিএফ ফাইলটা খুলতেছি আবার। তোমরা ম্যাথটা সলভ করার আগে আমি একটু সলভটা দেখাই, সলভটা কিভাবে করতে হবে। আচ্ছা দাঁড়াও, আমার পিডিএফ ফাইলটা কই রাখলাম? হ্যাঁ পাইছি। আচ্ছা এখানে যেটা বলছে এ বি সি এরা তিনটা মেশিন। পিডিএফ ফাইলটা দেখা যায় তো নাকি? জি স্যার। আচ্ছা
এ বি সি এরা প্রডিউস করে 25%, 35%, 40%। তার মানে প্রবাবিলিটি অফ এ হচ্ছে 0.25। আচ্ছা যেটাই হোক এটা পরে। আচ্ছা তার মধ্যে প্রত্যেককে কতটুকু ডিফেক্টেড বোল্ট বের করে সেটাও আমাদের বলা আছে। এখন বলা হচ্ছে যে আমাদের কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর যদি একটা ডিফেক্টিভ বোল্ট পায় তাহলে সেটা এ করছে তার প্রবাবিলিটি কত, বি করছে তার প্রবাবিলিটি কত, সি করছে তার প্রবাবিলিটি কত। আচ্ছা তাহলে আমি আবার আমার সেই লেআউটটা দিয়ে চিন্তা করি কেমনে সলভ করা যায়। মনে করো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিটা। এখানে এ যে অপারেটর এর আমি এই ছবি দিয়ে দেখাইছি, বি রে দেখাইছি এই ছবিটা, সি দেখাইছি দিয়া। আর এই হচ্ছে আমাদের কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর। তোমরা কি এই ক্যারেক্টার গুলো চিনো বাবারা? আলাদিন 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 প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, অ্যাডমিরাল, জেনারেল আলাদিন এর চিনেন এরকম কেউ নাই? কেউ যদি না চিনা থাকো তাহলে ডিক্টেটর সিনেমাটা দেখে ফেলো। তোমরা আমার ক্লাস না করলে সমস্যা নেই, কিন্তু ডিক্টেটর সিনেমাটা তোমাদের দেখা উচিত। স্যার দেখে ফেলে আর একা একা দেখো। আচ্ছা এ অপারেটর যে আছে এর এর এই ক্যারেক্টারটা কি চিনতে পারছো? না স্যার, এটা কি? আচ্ছা এটা হলো গিয়া আমি 2-3 বছর আগে একটা সিরিয়াল দেখছিলাম। সিরিয়ালটার নাম ছিল দ্য লাস্ট ম্যান অন দি আর্থ। এটার কাহিনী হলো একটা ভাইরাসের দুনিয়ার সবাই মরে গেছে, একজন হাতে গোনা একজন দুজন বাইচা আছে। তো এরা আর কি আস্তে আস্তে এক হওয়া শুরু করে। কিন্তু এটা পুরাটাই একটা কমেডি সিরিজ, এটা পুরাটাই একটা কমেডি। এখানে একটা জম্বিও নাই, কোনো মরা মানুষ নাই, এটা পুরাটাই একটা কমেডি। কিন্তু কাহিনী হলো যে সবাই মারা গেছে, এরা সবাই এক হওয়া শুরু করছে। তো এখানে যারা দেখতেছো এ হচ্ছে ওই সিরিজটার মেন ক্যারেক্টার। এরা দুই ভাই। তো এর আরেক ভাই যে এ করছে কি, এর ঘুমের মধ্যে পাইয়া এর মাথার অর্ধেক শেভ করে দিছে, মাথা দাড়ি সবকিছু অর্ধেক শেভ করে দিছে, বাকিটা করে নাই। তো ঘুমের থেকে ওইটা সবাই বলে যে এটাই হলো এখনকার ফ্যাশন। এখন দুনিয়াতে সব মরে গেছে, এখন যা বলে তাই তো ঠিক, কোনো উপায় নেই। তোমরা এটা চাইলে দেখতে পারো, এটা খুব খুব ভালো একটা কমেডি, তোমরা মজা পাবা, চাইলে দেখতে পারো। দ্য লাস্ট ম্যান অন দি আর্থ দেখতে পারো। আচ্ছা এরপরে এর তো তোমরা মনে চিনো নাকি? ইয়েস স্যার, এটা তো চিনি। এর সিনেমাগুলো একটু আসলে একা দেখা উচিত। এমন সব কথাবার্তা বলে, সামনে মুরব্বি থাকলে মহাবিপদ। আচ্ছা আর একদম লাস্টে যে এর তো মনে ছিল নাকি? এর চিনার কথা, শেলডন কুপার। একটা জিনিস কি জানো, আমাদের এই যে করোনার যে কেসটা যে অবস্থা চলতেছে, এখানে বাঁচার জন্য শেলডন কুপার হইলে হলো সবচেয়ে ভালো উপায়। তোমার ভাইরাস ধরতে পারবে না যদি শেলডনের মতো একটা লাইফ তোমরা লিড করতে পারো। শেলডনের একটা এপিসোডে স্যার কোয়ারেন্টাইন দেখাইছিল স্যার, ওই যে ওর বার্থডেতে যে স্যার একটা গান গায় ওখানে স্যার একটা, ও স্যার করোনার মতো অনেক সচেতন ছিল। এই কোয়ারেন্টাইনে আছে, কোয়ারেন্টাইন সবাই একটু দূরে দূরে থাকে। হ্যাঁ ওই যে সবাই সেট স্যুট পরায় তারপর ঢুকাইছিল। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এখন মনে করো আমাদের এই ফ্যাক্টরিতে এই তিনজন হলো অপারেটর আছে, এরা কাজ করতেছে, কি করতেছে এরাই জানে। তো এখানে যতক্ষণ নীল লাইন আছে আমি জানি এটা শেলডন করছে, যতক্ষণ বি লাইন আছে আমি জানি এটা ডেডপুল করছে, আর যতক্ষণ এ লাইন আছে আমি জানি এটা ট্রেসি করছে। আচ্ছা এখন আমাদের এই অ্যাডমিরাল, জেনারেল, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার যখন বসছে, সে হলো কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর, সে মনে করো এই যে একটার মধ্যে ফল্ট পাইছে। এখন সে বের করতে চায় এটা এ করছে, ট্রেসি করছে না ডেডপুল করছে না শেলডন করছে, সে এটা বের করতে চায়। তাহলে সে তখন কি করবে? সে তখন আমাদের এই বেস থিওরিটা ইউজ করবে। আচ্ছা তাহলে এখন দেখো আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। আমাদের দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ হচ্ছে 0.25, লিখে ফেলো, গিভেন প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 0.25, প্রবাবিলিটি অফ ডিফেক্টেড গিভেন এ, মানে এ এর লাইনের মধ্যে একটা ডিফেক্টেড পাইছে, প্রবাবিলিটি অফ ডি গিভেন এ এটা হচ্ছে 0.05, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ ডি গিভেন বি, এগুলো আমাদের দেওয়া আছে। লিখে ফেলো তো বাবারা, যেগুলো দেওয়া আছে গিভেন দিয়ে লিখে ফেলো তো। আচ্ছা আমি আমার ওয়ার্ড ফাইলটা আবার খুলতেছি। আচ্ছা প্রশ্নটা আমি এখানে ছোট করে তুললাম। তাহলে আমাদের দেওয়া আছে কি, গিভেন probability of A equal to 0.25, probability of B equal to 0.35, probability of C হচ্ছে আমার 0.4। আচ্ছা আর কি কি দেওয়া আছে? probability of defected যেটা A বানাইছে এটার probability হচ্ছে 0.05, probability of defected given B এটা হচ্ছে আমার
0.04 probability of defected given c, এটা হচ্ছে আমার 0.02, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের বের করতে বলছে কি probability of a given d, এটা আমাদের বের করতে বলছে। অর্থাৎ তোমরা কি এই দুইটা লাইন লিখছো বাবারা? এটা তোমাদের প্রশ্নে আছে। স্যার আমি ওই যে আমার ওয়ার্ড ফাইলটা আরেকবার খুলি, পিডিএফ ফাইলটা। আমাদেরকে এখানে যেটা বলছে যে আমাদের এই অ্যাডমিরাল সাহেব একটা যদি ডিফল্ট পায়, এটা এ করছে কিনা তার প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে এটা কি হবে? প্রবাবিলিটি অফ এ গিভেন ডি, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটার জন্য আমাদের ওই বেস থিওরি থেকে ফর্মুলাটা কি আসে? প্রবাবিলিটি অফ এ গিভেন ডি সমান সমান আসবে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ ডিফেক্টেড গিভেন এ ডিভাইডেড বাই, এখানে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমি কারণ এখানে অনেকগুলা টার্ম আসবে। একটা হবে তোমার এ এর জন্য প্লাস একটা হবে তোমার বি এর জন্য, আর একটা হবে আমার সি এর জন্য আমাদের বেস থিওরি অনুযায়ী। আচ্ছা, এখন এই মানটা কত আসে বের করতে পারবে না তোমরা বাবারা? হ্যাঁ স্যার পারবো স্যার এখন। ভেরি গুড। আচ্ছা, তোমরা এই মানটা বাসায় বসে পরে করো, তোমাদের অনেকক্ষণ জ্বালাইছি আমি, আমার ক্লাসটা শর্ট করতে চাইতেছি এখন। সিমিলারলি যদি বি এর জন্য করি তখন কি হবে? এখানে জাস্ট উপরে বি হবে আর বাকি নিচেরটা যা আছে তাই থাকবে। কাজে নিচেরটা যদি একবার বের করে ফেলো আমার বাকিটা করতে আর সমস্যা হবে না যদি আমি বি এর জন্য বের করি। আচ্ছা, সিমিলারলি যদি সি এর জন্য করি, সি এর জন্য দুই ভাবে করা যায়। একটা হচ্ছে তোমার এই ফর্মুলা, বিশাল ফর্মুলার মধ্যে বসায় করতে পারো, অথবা আরেকটা কি করা যায় বলো তো? স্যার 1 থেকে বাকিটা বাদ দিয়ে অসাম, আমি তোমাদের কিছু হলেও শিখাইতে পারছি। ভেরি গুড, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমরা চাইলে ওইটাও করতে পারো। তাহলে তোমরা বাবারা এই সলভ গুলো পরে করে ফেলো। তোমরা এক কাজ করো, এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তোমরা পরে এটা সলভ করে ফেলো, পরে বসে বসে মান বসায় বসে ক্যালকুলেট করো। পারবা না তোমরা? হ্যাঁ স্যার পারবো। ইনশাআল্লাহ, আই এম ভেরি হ্যাপি ফর ইউ। আচ্ছা, তাহলে আমার আজকের ক্লাসটা এখানে আমি শেষ করে ফেলতেছি। এবার আমি তোমাদের একটু পেইন দিতে চাই, আমি আমার পিডিএফ ফাইলটা আবার খুলতেছি। আচ্ছা, তোমাদের সাথে যেহেতু আমার এই বন্ধের আগে সম্ভবত ধরে নিতেছি শেষ ক্লাস, আর যদি আরেকটা ক্লাস হয়তো খুব ভালো, আর যদি না হয় তাহলে আমি তোমাদের বলি, আমরা যেহেতু এই টপিকটা পুরোটা শেষ করছি, আমরা কিন্তু এখানে দেখো অনেকগুলা টার্ম কিন্তু পড়ছি। দেখা যায় যে আমাদের পিডিএফ ফাইলটা, হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু এখানে অনেকগুলো টার্ম পড়ছি, প্রায় 26-27টা স্লাইড কিন্তু হয়ে গেছে। তা আমি চাইতেছি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিতে। অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ অপশনাল, এখানে কোনো মার্কস নাই। তবে এটা তোমরা যদি করো আমি তোমাদের একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে সবগুলো টপিক, কারণ তোমরা কিন্তু অনেক টপিক পড়াইছি, বেসিক টার্ম পড়াইছি, প্রবাবিলিটি বেসিক থিওরি পড়াইছি, ইন্ডিপেন্ডেন্স পড়াইছি, মার্জিনাল এন্ড জয়েন্ট প্রবাবিলিটি পড়াইছি, কন্ডিশনাল পড়াইছি, বেস পড়াইছি। আমার মনে হয় একটা অ্যাসাইনমেন্ট করলে তোমাদের একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। আমি কি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিতে পারি? একটা অপশনাল একটা অ্যাসাইনমেন্ট তোমাদের দেই, তোমরা একটু প্র্যাকটিস করে ফেলো একবার, কি বলো তোমরা? জি স্যার দেন স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা আমি তোমাদের দিতেছি। অ্যাসাইনমেন্টটা আমি আমার এই স্লাইডের লাস্টে দিয়ে দিছি। আচ্ছা, আমি অ্যাসাইনমেন্টের ডেডলাইন দিছি তোমাদেরকে ডিসেম্বরের 20 তারিখ। আমি এটা 20 তারিখ পর্যন্ত দিছি, কারণ এইটাই, এই অঙ্কগুলা করতে তোমাদের সব মিলায় হয়তো 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আমি তোমাদের টোটাল অঙ্ক দিছি 60টা অঙ্ক করতে ইন টোটাল তোমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তোমরা যত তাড়াতাড়ি করবা ততই তোমাদের করা হয়ে যাবে, কিন্তু যতই দেরি করবে এটা জীবনও করা হবে না। যে কারণে আমি তোমাদের 20 তারিখ ডেডলাইন দিচ্ছি। তোমাদের কি মনে হয় যে সময় আরো বাড়ানো দরকার, নাকি এটা ঠিক আছে? হ্যাঁ, এখন বলো, এই টাইম কি ঠিক আছে নাকি টাইম বাড়াইতে হবে আরো? এই সবগুলো অঙ্ক করতে তোমাদের 3 ঘন্টার বেশি লাগবে না। কাজে আমি তোমাদের রিকমেন্ড করতেছি যে তোমরা 20 তারিখই ডেডলাইন, নাকি একটু বাড়াবো, 25 তারিখ করলে ভালো হয়? জি স্যার 25 তারিখ করে দেন। স্যার একটু বাড়া দিলে স্যার ভালো হবে স্যার। 25 তারিখ করলে ভালো হবে। স্যার ওই জি স্যার। আমরা স্যার জি স্যার আরেকটা 17 তারিখে আমাদের ব্যস্ত আরেকটা ছিলাম। আছে তো স্যার, এজন্য আরেকটা অ্যাসাইনমেন্ট আছে, ঠিক আছে, তাহলে আমি 25 তারিখ করে দিতেছি। আচ্ছা, এখন একটা কথা খুব মনোযোগ দিয়ে শোনো।
এই সলভটা, আমার এই অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ অপশনাল। এটা করলে ভালো, না করলে আরো ভালো। করলে তোমাদের জন্য খুবই ভালো, কারণ তোমাদের সবগুলা টপিক একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে এবং একটা নোট করা হয়ে যাবে তোমাদের। তাইলে ফাইনাল পরীক্ষার আগে তোমাদের পেইনটা কম থাকবে। আর যদি আর যদি না করো তাহলে আমার জন্য ভালো, যে আমার কষ্ট করে সবারটা খুঁটায় খুঁটায় দেখতে হবে না। আমি কিন্তু সবারটা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে পড়ে কিন্তু আমি কমেন্ট পাঠাবো, যে আমাকে পাঠাবা। তোমরা আমাকে এটা পাঠাবা মেইলে, এবং তোমরা সবগুলা সলভ কাগজে হাতে করো বা মন চায় খুব বেশি ইচ্ছে হলে ওয়ার্ড ফাইলে করতে পারো। তোমরা হাতে করলেও আমি খুশি, কোনো সমস্যা নাই। তোমরা হাতে কাগজে করবা, করার পরে করবা কি ছবি তুলে একটা পিডিএফ ফাইলে পাঠাবা আমাকে। আমি আবার বলতেছি, আমাকে একটা পিডিএফ ফাইলে অ্যাসাইনমেন্টটা পাঠাবা। তোমরা যদি আলাদা আলাদা ছবি আকারে পাঠাও আমি এটা চেক করতে পারবো না, আমি এটা চেক করবো না, কারণ ওইটা করতে গেলে আমার জন্য এটা ব্যাপক ঝামেলা হয়ে যাবে। তোমরা আমাকে একটা পিডিএফ ফাইল আকারে পাঠাবা। তোমরা হাতে করো, কইরা ক্যামেরা দিয়ে ছবি তুলে পিডিএফ ফাইল বানায় আমাকে পাঠাই দিবা। পারবা না বাবারা? ইয়েস স্যার, আমি তো সেভাবেই করি স্যার। জি স্যার। আমি হ্যাঁ, স্যার তোমরা তো করি এভাবে স্যার করবা। অ্যাসাইনমেন্ট গুলো। হ্যাঁ, আমরা ভেরি এমনি গুড, করি ভেরি স্যার। গুড। কারণ কেউ কেউ আছে মানে বারবার বলার পরেও এই ইয়াতে পাঠায় দেয়, এই আলাদা আলাদা ছবির ফাইল পাঠায়। আলাদা আলাদা ছবির ফাইল পাঠালে আমি চেকই করবো না, কারণ এটা চেক করার একটা যন্ত্রণা, আমি এই চেক করবো না। আচ্ছা, আমি তোমাদের হাইলি রিকমেন্ড করবো যে তোমরা সবাই অ্যাসাইনমেন্টটা করো। আর যদি কেউ না করো কোনো সমস্যা নেই, কারণ এটাতে কোনো মার্কস নাই, কিন্তু আমি তোমাদের রিকমেন্ড করবো যে তোমরা করো। আচ্ছা, স্যার স্লাইডটা কি স্যার দিয়েছেন? আমি স্লাইডটা আজকে ক্লাসের পরেই তোমাদের 3 ক্যাপ্টেনরে পাঠিয়ে দিব, এবং সাথে ইনস্ট্রাকশনও দিয়ে দিব যে তোমরা কিভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে। এই কথাগুলো আমি আবার বলে দিব। আর ডেডলাইনটা আমি এখানে ডিসেম্বরের 25 করে দিব, ক্রিসমাসের দিন করে দিব। বাই দ্য ওয়ে, তোমাদের ক্লাসে কোনো ক্রিশ্চিয়ান নাই তো? না স্যার। জেনেসা, তুমি তো ঝামেলায় পড়বা। জেনেসা, জি স্যার। তুমি কি তাহলে, তোমাকে কি আমি আরেকদিন সময় বেশি দিব না 2 দিন দিব? আচ্ছা, আমি এক কাজ করি, আমি ডিসেম্বরের 27 পর্যন্ত ডেডলাইন দিই, তাহলে সবার জন্যই ঠিক থাকে। আমি জেনেসারে আলাদা প্রেফার করতেছি না, আমি জেনেসার জন্য সবাই 31 তারিখ পর্যন্ত দেন। না 31 তারিখ পর্যন্ত করলে কেউ করবে না, এটা আমি জানি। এটা আমি তোমার এখনই লিখে দিতে পারি। জেনেসা, জি স্যার। 27 তারিখ হলে কি তোমার প্রবলেম হবে? না স্যার, হবে না। 27 তারিখ রাত 11:59 পর্যন্ত তোমরা জমা দিতে পারবা, ঠিক আছে? জি, থ্যাংক ইউ স্যার। ওকে। আর জেনেসা, আমি তোমাদের সাথে মনে হয় না আমার আর ক্লাস হবে, মনে হয় না ক্লাস হবে। মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ স্যার। স্যার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাপি নিউ ইয়ার। স্যার হ্যাঁ, আমাদের সিলেবাসের আমরা সাধারণত যেভাবে প্রশ্ন করি, আমি বা তোমাদের কাউসার স্যার বা যে কোনো স্ট্যাটিস্টিশিয়ান যখন প্রশ্ন করে, আমরা যেভাবে প্রশ্ন করি সেখান থেকে তোমাদের মনে করো 1/4 আমরা পড়াইছি। আর অ্যাসাইনমেন্টের আমাদের যে স্লাইডটা, আমার স্লাইডের লাস্টে অ্যাসাইনমেন্টটা যেভাবে দেখতেছো এভাবে থাকবে, তোমাদের প্রবলেম হবে না। আর তোমরা সবাই আমাকে মেইলে সাবমিট, অ্যাসেস নিলে ভালো হতো। সরি কোশ্চেনগুলো একটু অ্যাসেস নিলে ভালো হতো, কোশ্চেনগুলো তো নাই। স্যার স্লাইড দিয়ে দিবে তো? আমি তোমাদের স্লাইড দিয়ে দিব তো আজকে। আমি আমার এই ক্লাসটার পরপরই তোমাদের 3 জন সিনিয়রকে আমার সবগুলা স্লাইড দিয়ে দিব, স্লাইডের লাস্টে অ্যাসাইনমেন্টগুলো থাকবে। এই যা দেখতাছো আমি তোমাদের পুরো স্লাইডই দিয়ে দিতেছি। আচ্ছা, বুঝছি স্যার। এখন খুশি হইছো মিস্টার সিরাজ? জি স্যার, না ওটা খেয়াল করি নাই স্যার। আচ্ছা, আমি তোমাদের পুরো স্লাইড দিয়ে দিতেছি। ওকে, তাহলে আজকে আমি তোমাদের অনেকক্ষণ বেশি পড়াইছি, আমি এক্সট্রিমলি সরি। এবং তোমরা আজকে আমার জন্য সকাল সকাল ঘুম থেকে করছো, তোমাদের অনেক 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 ধন্যবাদ। তোমাদের বাকি বছর আনন্দে যাক, তোমাদের নতুন বছর ভালো হোক। স্যার আপনি কি আর ক্লাস নেবেন না স্যার? অবশ্যই নিব আমি ইনশাআল্লাহ। আগামী বছর তোমাদের আগামী বছরটা আমি দোজক বানাই দিব ইনশাআল্লাহ। ও আচ্ছা। আরে বাবা। আচ্ছা, ইন দ্য মিন টাইম তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সবার নতুন বছরের শুভেচ্ছা। জেনেসার জন্য সাথে আমার ওই ক্রিসমাসের শুভেচ্ছা থাকলো। তো তোমরা সবাই ভালো থেকো। তাহলে আমি আমার ক্লাস শেষ করতেছি। ওকে, স্যার হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।